হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এই দেখো তো, শুনতে পাও কিনা, দেখতে পাও কিনা? সব কিছু ঠিকঠাক আছে? এই চ্যাপ্টার শেষ হতে কতদিন লাগবে? আমি ভাবছি যে কেমন হয় যদি ধরো এই চ্যাপ্টার শেষ করলাম না, চলুক না, তাই না? ধরো তোমরা ভর্তি পরীক্ষা দিবা, বুয়েটে চান্স পাবা, তারপরেও ধরো এই চ্যাপ্টার পড়াই যাচ্ছি, তাইলে কেমন হয়? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কিন্তু নাই, তাই না? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বস, কি খবর? সেই হবে কিন্তু। ধরো তুমি বুয়েটে ফার্স্ট ইয়ার ফাইনাল ক্লাস করতেছো, পরীক্ষা তোমার টার্ম ফাইনাল, তখনও আমার কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা শেষ হয়নি, তখন কিন্তু বিষয়টা দারুণ হবে, বুঝছো না? তখন দেখা যাবে তোমার পরীক্ষার পড়া, তোমরা ক্লাস এসে কমেন্ট করবা যে ভাইয়া আর কয়দিন লাগবে, আমাদের তো কালকে টার্ম ফাইনাল। এভাবে করে ফার্স্ট ইয়ার যাবে, সেকেন্ড ইয়ার যাবে, থার্ড ইয়ার যাবে, ফোর্থ ইয়ার যাবে, সবাই পাস করে ফেলবা। পাশ করার পর যখন চাকরি বাকরির জন্য পড়াশোনা করবা, বা ধরো দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করবা, তখনও ধরো আমার কাজ শক্তি ক্ষমতা অধ্যায় শেষ হয়নি, পড়িয়েই যাচ্ছি পড়িয়েই যাচ্ছি। হ্যাঁ, তাইলে কেমন হবে বলো? বলো, জিনিসটা কিন্তু ভালোই জমবে, তাই না? ভালোই জমবে। তোমাদের আমি অনেক আগে বলছি, ওই তোমাদের যদি যাদের পরীক্ষা আছে, যাদের পরীক্ষা আছে, তারা অপূর্ব ভাইয়ের ক্লাসটা পুরাটা সুন্দর করে শেষ করে ফেলো। ভাইয়া কোনো টপিক বাদ দেয় নাই, সলিড ক্লাস আছে। যদি তোমার কলেজের প্রেশার থাকে তাহলে অবশ্যই আগে ওইটা শেষ করে ফেলো। খালি খালি এখানে তুমি এই অজুহাত দিও না যে ভাই আপনারা তো চ্যাপ্টার শেষ করেন নাই, এই জন্যই তো আমি জীবন যুদ্ধে পিছিয়ে গেলাম, এগুলা বললে তখন হবে না। কারণ আর্কাইভ ক্লাস দেওয়াই এই কারণে কিন্তু, বুঝতে পারছো? এইটাই, এটাই বলছি। সো তাহলে তাহলে এই আর কয়টা ক্লাস লাগবে ভাইয়া, কবে শেষ করবেন, হাবি জাবি। আহা, এত প্যারা দাও কেন বলো তো? এত প্যারা দাও কেন? তুমি শুরু করেছো ক্লাস, কি কোনো সমস্যা? তুমি ক্লাস শুরু করেছো, তুমি বড় হবা আস্তে আস্তে, হ্যাঁ, বিয়ে শাদী করবা, বউ বাচ্চা হবে, বাচ্চা কাচ্চা হবে, হ্যাঁ, তো তখনও দেখবা যে আমি পড়িয়েই যাচ্ছি, তোমাদের কাজ শক্তি ক্ষমতা শেষ না হলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ওকে, সো আশা করি ভালো আছো সবাই। চলো আমরা শুরু করি আজকের ক্লাস, 8 নাম্বার লেকচার। আমি বলে আসছিলাম শুরু থেকেই যে আমাদের হয়তো বা 14 থেকে 15টা মতন ক্লাস লাগতে পারে, ঠিক আছে? এর কম বেশি হবে, কম না হলে বেশি হবে, ঠিক আছে? কিন্তু টপিক যা আছে, টপিক তো আমি আর নতুন করে পয়দা করতেছি না কোনো জিনিস, তাই না? তো এই জন্য আগের বছরে যা পড়ানো আছে ওইগুলাও যদি ভালোভাবে শেষ করে ফেলো, তাহলে তোমার চ্যাপ্টার যতটুকু কলেজের জন্য লাগবে পুরাপুরি ভালোভাবে শেষ হয়ে যাবে, এটুকু নিশ্চিত 100%। এরপরে তুমি জাস্ট আমার এই স্লাইডগুলো একটু দেখো, কারণ নতুন নতুন বিভিন্ন ম্যাথ যেগুলো ধরো যে আগের বছরে ভাইয়া করে নাই ওগুলো আমি করাইছি, আবার ভাইয়া আগের বছরে যেগুলো করাইছে সেগুলো হয়তো বা আমি দেখাবো না, কারণ ওগুলো তো রেকর্ডে আছেই। সো এই জন্য বলবো যে ম্যাথ দুইটা স্লাইডই দেখবা, অপূর্ব ভাইয়ারটাও দেখবা, আমারটাও দেখবা। কিন্তু ক্লাস যে কোনো একটা ভালো মতন শেষ করলেই কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই, কোনো টেনশন নাই, ঠিক আছে? ঠিক আছে, ওকে। সো শোনো, প্রথমে আগে আমরা একটা ম্যাথ প্রবলেম করব, বুঝছো? এই ম্যাথ প্রবলেমটা খুবই মজা। তুমি দেখবা যে হঠাৎ করে রাত্রেবেলা ঘুমায় আসো, ঘুম থেকে হাসতে হাসতে উঠে পড়ছো, কেন, কি হয়েছে? স্বপ্নে দেখছো যে আরে কি সুন্দর একটা ম্যাথ করছিলাম ক্লাসের মধ্যে, এইরকম টাইপের একটা ম্যাথ, বুঝতে পারছো? তো ম্যাথটাকে একটু তুলে ফেলো, চট করে একটু তুলে ফেলো, ম্যাথটা খুব অসাধারণ ম্যাথ। অপূর্ব দাদা স্লাইড দেয় নাই, এই কেন, ক্লাস আছে না? ক্লাস আছে না তোমার? হোয়াইট বোর্ড নাই, স্মার্ট বোর্ডের ক্লাসগুলো করবা। স্মার্ট বোর্ডের ক্লাসগুলো কি স্লাইড নাই আবির? অপূর্বটাই দেখো তো, ওইটা যদি থাকে। না, স্মার্ট বোর্ডেরটা স্লাইড আছে না? আচ্ছা, না থাকলে লাইভ ক্লাস যেটা আছে ওইটাই করবা, রেকর্ড ক্লাসটা পুরাটা করবা, তাইলেই হইলো, ঠিক আছে? যা পড়ি তাই ভুলে যাই, আনবিলিভেবল। যা পড়ো তাই ভুলে যাও। এটা নিয়ে আমার একটা একটা সুন্দর গল্প আছে, বলবো না তোমাদের, আগে তুলে নাও, তুলে নাও আগে, তারপরে বলতেছি, ঠিক আছে? আগে তুলে নাও। পোলাপান ভুলে যায়, তাই নিয়ে কত আফসোস, আরে। অপূর্ব দাদা আর্কাইভ করলে হবে, শোনো, যেখানে অপূর্ব আছে ও যদি দাঁড়ায় থাকে কিছু না পড়ায়, ওই দাঁড়ায় থাকা দেখলেও পড়া হয়ে যাবে, বুঝতে পারছো? তো এই কথা, এই প্রশ্ন করা অবান্তর যে অপূর্ব দাদার আর্কাইভ করলে হবে কিনা। যদি দেখো কোনো একটা ক্লাসে অপূর্ব দাঁড়ায় আছে, এই দাঁড়ায় থাকাও যদি তুমি তাকায় থাকো তাইলেও দেখবা যে পড়া হয়ে গেছে, বুঝতে পারছো? আসলেই তাই, হবে, অবশ্যই হবে, কোনো সন্দেহ নাই।
কলেজে এক্সাম হচ্ছে, ক্লাস করা উচিত, কি বুঝলাম না। হ্যাঁ অবশ্যই ক্লাস করা উচিত। হ্যাঁ ঠিক আছে মোরসালিন, নক দিও, অসুবিধা নাই, দেখবো না। ঠিক আছে, তোলা হয়েছে আশা করি সবার, আশা করি সবার তোলা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, চলেন তাহলে আমরা শুরু করি। হ্যাঁ না এটা তোমার নেটের সমস্যা সাজিদ, এটা নেটের সমস্যা, আমাদের এন্ড থেকে ঠিক আছে, এটা কোনো অসুবিধা নাই। নেট আলারে ফোন দিয়ে বলবা যে আপনি এরকম নর্দমা মার্কা নেট আমার কাছে বিক্রি করছেন কেন, নর্দমা না মার্কা নেট, এগুলো সরাই ফেলেন। দেখো চলো বস শুরু করি। হ্যাঁ লেখা হয়েছে আশা করি সবার, এবার মনোযোগ দাও। বিসমিল্লাহ। 10 কেজি ভরের কোনো একটা বস্তুকে খাড়া উপরের দিকে 250 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। বস্তুটি 3000 মিটার উপরে উঠলে ঘর্ষণ বলের দ্বারা কৃতকাজের পরিমাণ কত নির্ণয় করো। এটা 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার বলল বস্তুটি মাটিতে স্পর্শ করার মুহূর্তে ওর বেগ নির্ণয় করো। আমি এই পুরা ম্যাথটা দুইটা নিয়মে করব। দেখো সবার আগে কাহিনী কি হয়েছে আগে চলো একটু বোঝার চেষ্টা করি। কাহিনী কি হয়েছে আগে একটু বোঝার চেষ্টা করি, খেয়াল করো। প্রথমে মনে করো আমার কাছে এই যে 10 কেজি ভরের একটা বস্তু আছে, এইটাকে আমরা খাড়া উপরের দিকে 250 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লাম। এটাকে আমরা 250 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লাম, কেন এমনি হুদাই, ঠিক আছে 250 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লাম। ছুড়ার পরে দেখা গেল বস্তুটা 3000 মিটার উপরে উঠলো। কত মিটার উপরে উঠছে? বস্তুটা 3000 মিটার উপরে উঠেছে। 3000 মিটার উপরে উঠেছে, 3000 মিটার উপরে উঠেছে, ঠিক আছে ভালো কথা। এখন বলল ঘর্ষণ বলের দ্বারা কৃতকাজের পরিমাণ কত নির্ণয় করো। ঘর্ষণ বলের দ্বারা কৃতকাজের পরিমাণ কত নির্ণয় করো। এখন ভাই আমার আগে একটু বলো তো, এইখানে একদম ঘর্ষণ যেই বলটা আছে সেই বলটা কি আমাদেরকে গতিশক্তির আসলে বৃদ্ধি করতেছে না হ্রাস করছে? ঘর্ষণ বল যেটা, এটা কি একটা অপচয়ী বল না? তাহলে দেখো যদি বাতাসে কোনো ঘর্ষণ বল না থাকতো তাহলে কি হতো? এইখানে ইনিশিয়ালি যে পরিমাণ গতিশক্তি আমরা দিছি, বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ঠিক ততখানি পরিমাণ বিভব শক্তি ওর থাকতো, কারণ শক্তির নিত্যতা বজায় থাকলে বা যান্ত্রিক শক্তির নিত্যতা বজায় থাকলে একদম শুরুতে যে পরিমাণ টোটাল গতিশক্তি সেটাই কিন্তু সর্বোচ্চ উচ্চতায় গিয়ে, এই সাউন্ড শোনা যাচ্ছে না? যাচ্ছে তো, ওকে, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে এটাই কিন্তু টোটাল বিভব শক্তির সমান। একটু জানাও তো সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, তাহলে খেয়াল করো আমরা এখান থেকে দেখো আমাদের যে বিভব শক্তি আর শুরুতে যে গতিশক্তি, তুমি দেখবা যেহেতু রাস্তায় ঘর্ষণ বল কাজ করছে, ঘর্ষণ বল কি করে? শক্তি কেড়ে নেয়। তাহলে যেহেতু এটা একটা অপচয়ী বল, বা এটা কি যখন একটা বস্তুর উপরে ঋণাত্মক কাজ করা হয় তখন কি বস্তু থেকে শক্তি কমে যায়, আর কোনো বস্তুর উপর ধনাত্মক কাজ করা হলে বস্তুর মধ্যে আমরা সেই কোনো বস্তুর উপর ধনাত্মক কাজ করা মানে বস্তুকে শক্তি দেওয়া, আর ঋণাত্মক কাজ করা মানে বস্তু থেকে শক্তি নিয়ে নেওয়া, ঠিক আছে। এখন তাহলে দেখো একদম শুরুতে আমরা যদি বের করতে চাই যে শুরুতে ওর গতিশক্তি কত ছিল, এটা মনে করো এ বিন্দু এবং এটা মনে করো বি বিন্দু, তাহলে আমরা শক্তির পার্থক্যটা দেখতে চাই। কারণ দেখো এটা যদি সর্বোচ্চ উচ্চতা হয়, একটু 9-10 এর কথা মনে করে দেখো, যদি এটা সর্বোচ্চ উচ্চতা হয় তাহলে কি আমাদের এখানকার টোটাল গতিশক্তি একদম সর্বোচ্চ পয়েন্টের বিভব শক্তির সমান হবে না? এই পয়েন্টের যে মোট গতিশক্তি সেটা কি এই পয়েন্টে টোটাল বিভব শক্তির সমান হবার কথা। কিন্তু রাস্তায় একটা ঘর্ষণ বল কাজ করছিল, এই ঘর্ষণ বল যেহেতু সরণের বিপরীত দিকে কাজ করছে, তাই ঘর্ষণ বল কিন্তু বস্তু থেকে কিছু পরিমাণ এনার্জি নষ্ট করে ফেলছে বা কেড়ে নিছে। তাহলে এ বিন্দুতে যেই টোটাল এনার্জি থাকবে সেটা কিন্তু বি বিন্দুর টোটাল এনার্জির সমান হবে না। তাহলে আমরা এ বিন্দুতে মোট এনার্জিটা আসলে কি, এ বিন্দুতে মোট যে এনার্জিটা সেটা কিন্তু আসলে ওর সম্পূর্ণটাই গতিশক্তি, অর্থাৎ 1/2 × 10 × 250 স্কয়ার। এইটা হচ্ছে আমাদের এ বিন্দুর মোট গতিশক্তি বা এ বিন্দুর মোট শক্তি, কারণ বিভব শক্তি এখানে 0। এখন দেখো বি বিন্দুতে তার যেই গতিশক্তি সেটা কত? 0 না? বি বিন্দুতে তার গতিশক্তি 0। আমরা যদি এখানে বিভব শক্তি এ বিন্দুর 0 লিখি, আর বি বিন্দুর এখানে আমাদের বিভব যেই গতিশক্তি সেটা কত? এখানে তার বেগ হয়ে গেছে কত মিটার পার সেকেন্ড? বেগ হয়ে গেছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে ওই বি বিন্দুতে তার গতিশক্তি হলো 0 আর বিভব শক্তি কত?
বিভব শক্তি হচ্ছে mg 3000, m ইন্টু জি ইন্টু 3000। এখন তাহলে একটু খেয়াল করো, আমরা এইটা তো সমান হওয়ার কথা, কিন্তু বলতো এখানে তো সমান হবে না, কারণ মনে আছে আমরা যে যান্ত্রিক শক্তির নিত্যতা শিখছিলাম সেখানে কি ছিল? সেখানে ছিল যদি ঘর্ষণ টাইপের কোনো বল কাজ করে তাহলে কিন্তু কোনো বস্তুর মানে যদি ঘর্ষণ টাইপের বল কাজ না করে, কোনো অপচয় যদি না ঘটে, তাহলে তখন যান্ত্রিক শক্তির নিত্যতা খাটবে, অর্থাৎ বিভব শক্তি আর গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুব থাকবে। কখনকার জন্যে? যখন কোনো অপচয়ী বল থাকবে না, যখন কোনো ঘর্ষণ টাইপের বল থাকবে না। কিন্তু এখানে তো বাতাসের বাধা আছে, এখানে তো আমাদের ঘর্ষণ বল আছে, তাহলে দুইটার মধ্যে একটা পার্থক্য থাকবে। এখন এই পার্থক্যের পরিমাণটা আসলে কতটুকু? তুমি দেখো শুরুতে যে পরিমাণ এনার্জি ছিল সেই পরিমাণ এনার্জি থেকে কিছু পরিমাণ এনার্জি কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা এখানে ধরে নিচ্ছি যে ঘর্ষণ বলটা কাজ করছে, এটা হলো স্মল এফ, তাহলে স্মল এফ ইন্টু 3000 ইন্টু 3000, এই পরিমাণ এনার্জি তাহলে কি নষ্ট হয়ে গেছে না? টোটাল এই এ বিন্দুতে যে মোট এনার্জি ছিল সেখান থেকে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কিছুটা কমে গেল, বাকি যেটা থাকলো সেটাই কি আমাদের এই বি বিন্দুর মোট এনার্জি? এইটা বি বিন্দুর মোট এনার্জি এইটা, এবং এ বিন্দুর এনার্জিটা আর আমি আর এভাবে লিখলাম না। আচ্ছা একটা কাজ করি, এখানে এটা না লিখে এটা ই বি লিখে রাখি, আপাতত ই বি লিখে রাখি। এখন দেখো এ বিন্দুর মোট এনার্জি কোনটা? এ বিন্দুর মোট এনার্জি এইটা, তার সাথে আমি এইটাকে বাদ দিব এবং সমান সমান পাবো ইবি, সমান সমান পাবো ইবি, এই যে এটা। তাহলে এখান থেকে এবার খেয়াল করে দেখো, এখান থেকে এবার খেয়াল করে দেখো আমাদের কার মান বের করা লাগবে? বলেছে ঘর্ষণ বলের মান বের করতে। ও না, বলছিল কি ঘর্ষণ বলের দ্বারা কৃত কাজের পরিমাণ বের করতে। ও তাহলে তো আরো সহজ, বলছে ঘর্ষণ বলের দ্বারা কৃত কাজের পরিমাণ বের করতে। যদি ঘর্ষণ বল বের করতে বলে তাইলেও আমরা পারতাম, কিন্তু আমাদের মূলত ঘর্ষণ বলের দ্বারা কৃত কাজটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে ডাব্লিউ ইন্টু স্মল এফ লিখে দেই, আর যদি ঘর্ষণ বল বের করতে বলে তাহলে তো এই এফ দিয়ে হিসাব করে ফেলবা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ এফ যেটা পাবো ঘর্ষণ বল দ্বারা যে কৃত কাজ সেটা কত হচ্ছে, ঘর্ষণ বল দ্বারা যে কৃত কাজ সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে এম এর মান কত? 10 ইন্টু 9.8 ইন্টু 3000, এখান থেকে মাইনাস হচ্ছে 5 ইন্টু 250, 5 ইন্টু 250 স্কোয়ার। ওকে, ডাব্লিউ এফ যেটা, ডাব্লিউ এফ যেটা এটার মান আসলো 18,500, 18,500। এই যে এখানে হলো 18,500। এইখানে ছোট্ট একটা কারেকশন আছে, ছোট্ট একটা কারেকশন হচ্ছে, দেখো আমরা এখানে আগেই ধরে নিছি কি যে ঘর্ষণ বল দ্বারা কাজটা ঋণাত্মক হবে, এই কারণে না আমাদের এখানে আর মাইনাস সাইন আসলো না। কিন্তু বেটার হয় যে আমরা শুরুতেই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কি পজিটিভ না নেগেটিভ এটা মেনশন না করি। তো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজটাকে যদি পজিটিভ আকারে রাখো তাহলে শেষ পর্যন্ত এখানে কিন্তু একটা মাইনাস টার্ম চলে আসবে, এবং এটাই জাস্টিফাইড, কারণ ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কি ধনাত্মক নাকি ঋণাত্মক? ঋণাত্মক, তো এই কারণে এখানে কিন্তু ঋণাত্মকটা আসলো। এছাড়াও তুমি পজিটিভ দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, জাস্ট লিখে দিবা ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের মান মাইনাস 18,500। আরেকবার রিভিউ করব, আরেকবার রিভিউ করব, দেখো। ওকে ঠিক আছে, দেখো প্রথম থেকে আবার দেখো, প্রথম থেকে আবার দেখো। আমাদের প্রথমে বলল 10 কেজি ভরের একটা বস্তুকে খাড়া উপরের দিকে আমরা 250 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারছি, এবং এটা 3000 মিটার উপরে ওটা কি উঠছে। এখন দেখো তো যদি বাতাসের বাধা না থাকতো তাহলে এটা কত উপরে উঠতো? আমরা সর্বোচ্চ উচ্চতার একটা সমীকরণ জানতাম, মনে আছে? এগুলা লিখো না, এগুলা রাফ করছি। u²/2g এটা ছিল সর্বোচ্চ উচ্চতার একটা সমীকরণ, মনে করে দেখো ক্লাস 9-10 পড়েছিলা। তাহলে 250 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 সমান সমান এইচ এর মান কত হয় বলো তো? 250 স্কয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 9.8, এটা আসে দেখো 3188.78 এত মিটার আসে। এখন দেখো তার মানে তার সর্বোচ্চ উচ্চতা এত হওয়ার কথা ছিল, কিন্তু তার সর্বোচ্চ উচ্চতা কত হয়েছে? 3000 মিটার পর্যন্ত সে উপরে উঠছে। তার মানে ঘর্ষণ বল এখানে ওর থেকে কিছুটা এনার্জি নষ্ট করে দেওয়ার কারণে ওর বিভব শক্তি এত উচ্চতা পর্যন্ত আসেনি, বিভব শক্তি 3000 পর্যন্ত উঠে যেটা হয় সেটা হয়ে গেছে। 3000 পর্যন্ত সে সর্বোচ্চ এনার্জিটা
দেখাতে পারছে, তার বাকি যে এনার্জিটুকু ছিল সেটা কিন্তু ঘর্ষণ বলের প্রভাবে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন তাইলে দেখো যে আমরা এইখানে একদম শুরুতে টোটাল এনার্জি কত ছিল, এটা গতিশক্তি, এটা বিভব শক্তি। বি বিন্দুতে যখন আসো তখনকার বিভব শক্তি কত, তখনকার গতিশক্তি কত, বিভব শক্তি কত লিখলাম। এখন দুইটা তো সমান না। কেন সমান না? কারণ এই রাস্তার মধ্যে কিন্তু একটা বল কাজ করছে। তাহলে এখানে যে ঘর্ষণ বল কাজ করছে, এই এই এনার্জিটার সাথে যে পরিমাণ কাজ পরবর্তীতে আমরা বি বিন্দুতে যাওয়ার সময় যুক্ত করছি সেটাকে যোগ করব। কি বললাম আবার বলি, এ বিন্দুতে এই পরিমাণ এনার্জি ছিল, বি বিন্দুতে যাওয়ার মাঝখানে, রাস্তার মাঝখানে অর্থাৎ এ থেকে বি তে যাওয়ার মাঝখানে আমরা এখানে ঘর্ষণ বল দ্বারা একটা কাজ করছি। এটা পজিটিভ না নেগেটিভ সেটা পরের আলাপ। প্রথমে এ বিন্দুতে ছিলাম, তারপরে আমরা একটা বল প্রয়োগ করছে বস্তুটার উপরে, তার কারণে একটা কাজ হয়েছে, এর ফলে মোট এনার্জি পাওয়া গেছে বি বিন্দুতে, সেটা এটার সমান। এভাবে এভাবে হিসাব করে দেখলাম। হিসাব করার পরে এখান থেকে আসলো WF সমান সমান -18,500 জুল। এটা কি মিন করছে? যে এটা আমাদের একটা এনার্জি লস করছে, ঘর্ষণ বল যেটা সেটা কিন্তু এনার্জিটা দেখো নষ্ট করে দিছে বা কমায় দিছে। তাহলে আমাদের এখানে আমাদের ঘর্ষণ বল দ্বারা যে কৃত কাজ সেটা কিন্তু -18,500 জুল। ঠিক আছে, এইটুকু বুঝছি। আচ্ছা, তো এটা তো বের করলাম। পরের প্রশ্ন কি? পরেরটা বলল বস্তুটি মাটিতে স্পর্শ করার মুহূর্তে ওর বেগ নির্ণয় করো। বস্তুটি মাটিতে স্পর্শ করার মুহূর্তে তার বেগ কত হবে নির্ণয় করো। এখন আচ্ছা, আরেকটা জিনিস, যদি এখান থেকে প্রশ্ন আসতো যে ঘর্ষণ বলের মান কত নির্ণয় করো, তাহলে পারতাম না আমরা বের করতে? যদি বলতো ঘর্ষণ বলের মান নির্ণয় করো তাহলে পারতাম না, কারণ এখানে তখন F ইন্টু আমরা 3000 দিয়ে করতাম এবং তখন F এর মানটা কত বের হয়ে যেত। বা তুমি এখান থেকেও চিন্তা করতে পারো যে আমাদের ধরো বললো যে ঘর্ষণ বলের মান বের করো, সাপোজ, এটা চাই না এই প্রশ্নে, তবুও একটু লিখে রাখো যে ঘর্ষণ, আচ্ছা পরে ওই সাইডটাতে লিখি, দাও এই সাইডটাতে লিখি যে ঘর্ষণ বলের মান যদি চাই, ঘর্ষণ বলের মান, তাহলে দেখো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত, 18,500। ঘর্ষণ বল হচ্ছে স্মল f ইন্টু 3000 ইন্টু কস বল আর সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি সমান সমান -18,500 -18,500। তাহলে এখান থেকে আমরা f এর মানটা কিন্তু বের করে ফেলতে পারবো যে 18,500 ডিভাইডেড বাই হলো 3000। তাহলে 185/30, 185/30 6 দশমিক সামথিং, 185/30 6.16, 6.16 নিউটন পরিমাণ ঘর্ষণ বল এখানে কাজ করছিল। যাই হোক, আমরা পরেরটাতে আসি। পরের প্রশ্ন কি বলল? পরের প্রশ্ন বলল যে বস্তুটা যদি আমি এবার ছেড়ে দেই, এই যে সিচুয়েশনটা ছিল, আমরা এবার কি করব? এবার বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়ছে, এবার বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়ছে। তাহলে বলো তো ঘর্ষণ যেই বলটা সেটা কি এবার উপরের দিকে হবে না? ঘর্ষণ বল এবার উপরের দিকে হবে, এবং যখন এই বস্তুটা নিচের দিকে এসে পড়বে এইখানে আমরা তার বেগ কত হয় সেটা বের করতে চাই। বস্তুটা নিচের দিকে যখন পড়বে, যখন এইখানে আসবে তখন তার ফাইনাল বেগটা কত হয় এইটা আমরা এবার বের করতে চাই। সো প্রশ্ন বুঝছো? উপরে উঠছুড়ে মারছিলাম, ঘর্ষণ বলের প্রভাবে এর আস্তে আস্তে শক্তি কমতে কমতে সেটা 3000 মিটার উচ্চতায় গেছিল, এবং তারপরে যখন আবার নিচে নামবে তখনও তো তার মধ্যে একটা ঘর্ষণ বল আছে, একটা বাতাসের বাধা আছে। তাহলে ওই বাতাসের বাধা কিন্তু এখানে, বা যে ঘর্ষণ বলটা আছে সেই ঘর্ষণ বলটা কিন্তু তার থেকে এনার্জি আরো এখন কমায় দিতে থাকবে, এবং তারপরে সেটা এই বিন্দুতে এসে পতিত হবে। তাহলে খেয়াল করো আবারও আগের জিনিস, যে যখন একদম এই বি বিন্দুতে আছে, যখন এটা এখন বি বিন্দুতে আছে তখন তার মোট এনার্জি কত? মোট এনার্জি ওর গতিশক্তি হাফ m0² প্লাস ওর বিভব শক্তি হচ্ছে mg ইন্টু 3000, mg ইন্টু 3000। এবং তারপরে যখন এটা এ বিন্দুতে আসলো, এ বিন্দুতে যখন আসলো, এখানে যখন আসলো, তখন তার মোট এনার্জি কত? বিভব শক্তি হচ্ছে 0, হাফ mv ফাইনাল স্কয়ার প্লাস বিভব শক্তি হচ্ছে 0। এখন কি করব খেয়াল করো, যখন বি বিন্দু থেকে সে এ বিন্দুতে আসলো রাস্তার মধ্যে কিন্তু ঘর্ষণ বল দ্বারা একটা কাজ হয়েছে, ঘর্ষণ বল দ্বারা একটা কাজ হয়েছে। কেন প্লাস করলাম? এটা আমরা এভাবে চিন্তা করছি, দেখো যে ইবি যেটা সেটা তো এখানকার এনার্জি।
যখন এই বস্তুটা নিচের দিকে পড়ছে তখন এই বস্তুটার উপরে একটা কাজ হচ্ছে, তো সেই কাজটা আমরা এখানে যোগ করলাম। কাজটা যদি ধনাত্মক হয় তাহলে এইখানে এনার্জি বেড়ে যাবে, এই কাজটা যদি ঋণাত্মক হয় তাহলে এখানে এনার্জি কমে যাবে, সিম্পল। সো তাহলে EB যেটা, সেটার ভ্যালুটা কত? EB এর ভ্যালু হচ্ছে mg ইন্টু 3000। WF এর মান কত? WF এর মান যেটা, সেটা হচ্ছে -18,500, -18,500 লিখলাম। এবং এ বিন্দুতে বস্তুটার যে এনার্জি সেটা হলো 12 mv ফাইনাল স্কয়ার। এই দেখো, তাহলে এখান থেকে আমরা কিন্তু এখন এই v ফাইনালের ভ্যালু কত বের করে ফেলতে পারবো। দেখো কত আসে, কত আসে, কত আসে। এটা আরো অনেক নিয়মে করা যায়, আমি এর পরে আরেকটা নিয়ম দেখাবো, নিজেরাই করে ফেলতে পারবা। দেখো তাহলে এখানে m এর মান ছিল 10 ইন্টু 9.8 ইন্টু 3000 মাইনাস 18,500 ইন্টু 2/10 এটা আসে 234.73 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে, গুড। না আমার নেট ঠিক আছে, আমার নেট ঠিক আছে, আমার নেট ঠিক আছে, অসুবিধা নাই। ঠিক আছে, সহজ, একদম সহজ, একদম সহজ। হ্যাঁ, ক্লিয়ার। এরপরে চলো এই ম্যাথটা আমরা এবার আরেকটু ডিফারেন্ট একটা অ্যাপ্রোচে করি, ডিফারেন্ট আরেকটা অ্যাপ্রোচে করি। ওকে, সো এবার আমরা কাজ শক্তি উপপাদ্য দিয়ে ম্যাথটা করতে চাই। কাজ শক্তি উপপাদ্য কি ছিল? কাজ শক্তি উপপাদ্যটা দেখো, কাজ শক্তি উপপাদ্যটা আমাদেরকে বলে যে কোনো একটা বস্তু আছে, এই বস্তুটার উপরে যতগুলো বল কাজ করছে সবগুলো বল দ্বারা কৃত যে মোট কাজ সেটা হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। কোন বস্তুর উপর সবগুলো বল দ্বারা কৃত মোট কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। ভেরি গুড। এখন তাইলে খেয়াল করো যে এটা হলো আমাদের সেই ভূমি। আমরা এই যে একটা ভরের বস্তু রাখা আছে, এই বস্তুটাকে উপরের দিকে ছুঁড়ে মারছিলাম 250 মিটার পার সেকেন্ড বেগে, 250 মিটার পার সেকেন্ড বেগে। তার আগে একটু বলে রাখি যে ভাই দুই নিয়মে কেন শিখবো, আমি তো এক নিয়মে করলেই তো হয়, যে কোনো একটা দেখাইলেই তো হয়। আপনি দুইটা দেখাইলে লাভটা কি? লাভটা সরাসরি পরীক্ষার মধ্যে টের পাবা। অনেক সময় গ আর ঘ, এই গ ঘ প্রশ্নের মধ্যে দুইটা স্টাইলেই তোমাকে প্রশ্নের অ্যান্সার করতে হয়। কেন, কিভাবে? তোমাকে ধরো বললো গ নাম্বার প্রশ্নে গিয়ে ধরো বললো যে ঘর্ষণ বলের মান কত নির্ণয় করো, আর ঘ নাম্বার প্রশ্নে গিয়ে বলতে পারে এই পুরো ঘটনাটি যে কাজ শক্তি ক্ষমতা বা কাজ শক্তি উপপাদ্যটা মেনটেন করছে বা কাজ শক্তি উপপাদ্যটা মেনে চলছে সেটা গাণিতিক যুক্তি দিয়ে দেখাও। আমরা এরকম প্রশ্ন পাবো। সো তখন প্রথমেই তুমি যদি কাজ শক্তি উপপাদ্য ইউজ করে ম্যাথ করে ফেলো তাহলে পরের দিকে তো আর ওইটা জাস্টিফাই করতে পারবা না। সো এই জন্য এই কথাগুলো না বুঝলে জাস্ট এটুকু মাথায় রাখো যে দুইটা নিয়মেই শেখার দরকার আছে, এবং এটা গতে একটা নিয়মে করতে হয়, ঘতে আরেকটা নিয়মে করতে হয়। এইরকম কিছু সিকিউ প্রবলেম বোর্ডে আসছে। সো এই জন্য দুইটা নিয়ম দেখে রাখাটা উত্তম, দুইটাই অ্যাপ্লাই করা লাগতে পারে। যখন আমি ওই বোর্ডের সিকিউটা সলভ করব তখনই বুঝতে পারবো, অসুবিধা নাই, কিন্তু এখন দেখাচ্ছি, দেখে রাখো। কি বলছে? এত মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারার ফলে বস্তুটা কতটুকু উচ্চতা গিয়েছিল? বস্তুটা উপরের দিকে গিয়েছিল 3000 মিটার। বস্তুটা উপরের দিকে গিয়েছিল 3000 মিটার। আচ্ছা, এখন চলো আমরা কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করি। একটা বস্তুর উপরে কৃত যে মোট কাজ সেইটা হবে এই বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। এখন ভাই বলো তো আমাদের এই বস্তুটার উপরে কি কি বল কাজ করছে? আমাদের এই বস্তুটার উপরে কি কি বল কাজ করছে? একটা বল কাজ করছে নিচের দিকে, যেটা হলো এমজি। এমজি একটা বল এর উপরে কাজ করছে, এবং আরেকটা বল কাজ করছে ঘর্ষণ বল, আরেকটা বল কাজ করছে ঘর্ষণ বল। তাহলে দুইটা বল দ্বারা কৃত কাজ চলো আমরা একটু লিখি। আমাদের এমজি বল দ্বারা কৃত কাজ কত হবে? এমজি ইন্টু 3000 ইন্টু কজ 180 ডিগ্রি না? কজ 180 ডিগ্রি না? কারণ বল আর সরণ দুইটা
দুইটা বিপরীত দিকে, এই যে বল আর সরণ দুইটা বিপরীত দিকে। এবং দেখো আমাদের ঘর্ষণ বল দ্বারা কৃত কাজও কিন্তু ঋণাত্মক। তো এটা হলো ঘর্ষণ বল ইন্টু 3000 ইন্টু কজ 180 ডিগ্রি। ঘর্ষণ বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখন এদের বলো তো গতিশক্তির পরিবর্তন কত? যখন সর্বোচ্চ উচ্চতায় উঠছে তখন তো তার বেগ হলো 0 মিটার পার সেকেন্ড। তাহলে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি হলো 0 মাইনাস এইখানে তার গতিশক্তি হলো হাফ ইন্টু এম ইন্টু 250 স্কোয়ার, হাফ ইন্টু এম ইন্টু 250 স্কোয়ার, 250 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখো সবগুলোর ভ্যালু কিন্তু দেওয়া আছে, সবগুলোর ভ্যালু দেওয়া আছে। আমরা এখান থেকে চাইলে ঘর্ষণ বলও বের করতে পারি, বা এখান থেকে আমরা চাইলে কিন্তু এই যে দেখো এটা কি, এটা হচ্ছে সেই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, পুরাটাই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে, তাহলে এখানে কত আসে? মাইনাস এমজি ইন্টু 3000, মাইনাস এমজি ইন্টু 3000। তারপরে এখানে আসছে এটা হলো আমাদের সেই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, সমান সমান মাইনাস হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু 10 ইন্টু 250 স্কোয়ার। তাহলে দেখো তো ডাব্লিউএফ এর মানটা কত হয়? ডাব্লিউএফ এর মানটা কত হয়? এমজিএইচ 10 ইন্টু 9.8 ইন্টু 3000 আর মাইনাস হচ্ছে 5 ইন্টু 250 স্কোয়ার। তাহলে দেখো ডাব্লিউএফ এর যে মান সেটা কত আসে? মাইনাস 18,500, মাইনাস 18,500 জুল। এটা কি দিয়ে করলাম আমরা? কাজ শক্তি উপপাদ্য দিয়ে করলাম, কাজ শক্তি উপপাদ্য দিয়ে করলাম। ঠিক আছে, গেল, বুঝলাম। এখন দেখো, হ্যাঁ এখন দেখো এটা যদি বুঝি, এবার বললো বস্তুটা মাটিতে স্পর্শ করার মুহূর্তে ওর বেগ নির্ণয় করো, মাটিতে স্পর্শ করার মুহূর্তে ওর বেগ নির্ণয় করো। এটা দেখো আমরা আরেকটু স্মার্টলি করব, এটা আমরা আরেকটু স্মার্টলি করব। কিভাবে দেখো, কিভাবে দেখো, এটা তো আমাদের 1 নাম্বার প্রবলেমটা গেল, এখানে 2 নাম্বার প্রবলেমের সলভ। দেখো কি হয়েছে এবার খেয়াল করো। আমাদের যখন বস্তুটা পুরাটা ঘুরে আবার আগের জায়গায় চলে আসলো, তখন আমাকে কে বলতে পারবা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হয়েছে বলো তো? আমরা কাজ শক্তি উপপাদ্য যখন লিখি তখন কি লিখি? টোটাল সবগুলা বল দ্বারা কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে এখানে আমাদের সেই মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ লিখতে হবে, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ লিখতে হবে, এবং তারপরে আমরা গতিশক্তির পরিবর্তনটা লিখব, বা কে ফাইনাল থেকে কে ইনিশিয়াল বাদ দিব, কে মানে গতিশক্তিকে বোঝাচ্ছি। এখন বলো তো যখন একটা বস্তু পুরা রাস্তা ঘুরে আবার আগের জায়গায় চলে আসে, এটা তো একটা সংরক্ষণশীল বল, মহাকর্ষ বল। তাহলে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কত হবে? বা এমজি বল দ্বারাই উপরে গিয়ে আবার নিচে আসলো, এমজি বল দ্বারা কৃত কাজ কত হবে? 0 হবে না? প্লাস বলতো এই যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ দেখো একবার উপরে যাওয়ার সময় নেগেটিভ হবে, আবার নিচে আসার সময় কিন্তু আরেকবার ঘর্ষণ বল দ্বারা কৃত কাজটা নেগেটিভ হবে। তাহলে আমরা এখানে দুইবার যেহেতু ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, তাহলে একবারে যদি লিখি তাহলে কি এভাবে লেখা যায় না যে 2 ইন্টু মাইনাস 18,500, 2 ইন্টু মাইনাস 18,500? অথবা তুমি চাইলে এভাবে লিখতে পারো যে ভাই আমাদের এখানে পুরাটা রাস্তা জুড়ে ঘর্ষণ বল যেই দিকে ছিল, ঘর্ষণ বলটা যেই দিকে ছিল, সরণ ছিল তার বিপরীত দিকে। পুরাটা রাস্তা জুড়ে ঘর্ষণ বল যেদিকে ছিল, আমাদের সরণ কত হয়েছে? টোটাল 6000 সরণ হয়েছে না? টোটাল 6000 সরণ হয়েছে না? এবং কস কত ডিগ্রি? কস 180 ডিগ্রি। প্রত্যেকটা মুহূর্তেই বল এবং সরণের মধ্যবর্তী কোণ ছিল 180 ডিগ্রি। 6000 কেন লিখলাম? কারণ একবার উপরে যাওয়ার সময় 3000, আবার নিচে নামার সময় 3000। টোটালটা লিখলাম কারণ ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ তো সবসময় সরণের বিপরীত হয়েছিল। তাহলে আমরা এখান থেকে দেখো কে ফাইনাল যেটা, এটাই মূলত আমাদের বের করা লাগবে, হাফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ এম গতিশক্তি কত ছিল? 250, হাফ এম 250 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখো এইটা তো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের ডাবল না, কারণ ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ এটা তো ছিল শুধু উপরে যাওয়ার ক্ষেত্রে, নিচে নামার ক্ষেত্রে এটা ডাবল হবে। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ হচ্ছে -2 ইন্টু 18,500। কেন মাইনাস দিলাম?
কারণ এখান থেকেই দেখতে পাচ্ছ ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কি হয়, নেগেটিভ হয়। এবং এটা সমান সমান হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি ফাইনাল স্কোয়ার মাইনাস 250 স্কোয়ার। তাহলে এখান থেকেও তুমি হিসাব করে দেখো আমাদের ভি ফাইনাল যেটা আসবে সেটা আগের মতনই 234.73 আসবে, 234.73 মিটার পার সেকেন্ড। বুঝছো? ঠিক আছে, আশা করি বুঝছো। ডাব্লিউজিটা আরেকবার, ডাব্লিউজিটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কি? যখন উপরে যাচ্ছে তখন মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ হচ্ছে মাইনাস এমজি ইন্টু 3000, তাই না? আবার যখন নিচে নামলো তখন কি প্লাস এমজি ইন্টু 3000। তাহলে মহাকর্ষ বল দ্বারা যে মোট কাজ সেটা কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে না? তুমি আলাদা আলাদা করে চিন্তা করতে পারো, কিন্তু বলছিলাম একটা কথা মনে আছে, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ যখন পুরো রাস্তা ঘুরে আসে সেই সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কিন্তু 0 হয়। তাহলে ওই চিন্তা করে একবারে 0 বসাই দিতে পারলাম আর কি। এই বুঝতে পারছো? বলো এই অঙ্কগুলা কি কঠিন? বলো তো এই অঙ্কগুলা কি কঠিন? এই অঙ্কগুলা কি কঠিন? ওকে, ঠিক আছে ঠিক আছে, তাইলে এগুলা সহজ ম্যাথ। তাহলে মাটিতে স্পর্শ করার মুহূর্তে তার বেগ কত এটা আমরা বের করে ফেললাম। দুইভাবেই করতে পারো, একটা হলো শক্তির সংরক্ষণশীলতা দিয়ে আর আরেকটা হচ্ছে কাজ শক্তি দিয়ে। একটু আমি লিখে দেই, এটা হলো শক্তির সংরক্ষণশীলতা দিয়ে, এইটা হলো, যদিও শক্তি সংরক্ষণশীলতা আর কাজ শক্তি ক্ষমতা একই কথা, কিন্তু দুইটা যেহেতু আলাদা অ্যাপ্রোচ সেই জন্য দেখানো হলো। ওকে, গেল। পরের প্রশ্নটা তুলে ফেলো, এটা খুব সুন্দর চমৎকার একটা প্রশ্ন, তুলে ফেলো। পরের প্রশ্নটাও তুলে ফেলো। ডব্লিউএফ নির্ণয় করার সময় মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ হিসাব করলাম না কেন? কোথায় এটার কথা বলছো? ডব্লিউএফ বের করার সময় এটা কেন? দেখো যখন আমরা একটা সরণ হয়েছিল উপরের দিকে, যখন একটা সরণ হয়েছে তখন তো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ আছে, কারণ সরণটা 3000 হয়েছে। কিন্তু যখন আবার ফেরত আসলো তখন সরণ কি শূন্য হয়ে গেছে না? তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হয়ে যাবে? এমজি ইন্টু 0। এই জন্য টোটালটা 0 হয়ে গেল, কারণ মহাকর্ষ বল তো একটা সংরক্ষণশীল বল। এই সংরক্ষণশীল অসংরক্ষণশীল নিয়ে কিন্তু ডিটেইল লেকচার ছিল আগের গুলাতে, ওইগুলো একটু দেখে আসবা। আস্তে কথা বলেন ভাই, আয় হায়, আমাকে তো উল্টা বলে যে আমি অনেক আস্তে আস্তে কথা বলি। আমার একজন ভিডিও এডিটর আছে, সেই ভাইয়া বলে যে ভাই আপনি এত আস্তে কথা বলেন, 2x স্পিডেও দেখলে মনে হয় যে স্লো করে কথা বলতেছেন, আর তোমরা এদিকে বলো আমি জোরে কথা বলি। হ্যাঁ, সম্পূর্ণরূপে এমজি দ্বারা কাজ 0 জুল, রাইট, এইটাই ঠিক আছে। তোলা হয়েছে? ও জি জি জি, স্লাইড পাল্টাও, এই যে জি জি, এই যে শেষ লেখা। এসএস নিলে হবে না? না, এসএস নিও না, তোমাদের এখন এসএস নেওয়ার বয়স না, স্ক্রিনশট নেওয়ার বয়স আর একটু বড় হলে তখন আসবে। এখন স্ক্রিনশট নিও না, এখন খাতায় তোলো। স্ক্রিনশট নিলে ওটা সারা জীবন স্ক্রিনশট হিসেবেই থেকে যাবে, খাতায় তুলে ফেলো। আশা করি তুলে ফেলেছো। ওকে, চলো এই প্রশ্নটা, যে কোনো প্রশ্ন পড়ার পরে আগে ছবি এঁকে ফেলবা। কি বলছে দেখো, 4 কেজি বস্তু একটি আনত তলবে নিচে নামছে। 4 কেজি ভরের বস্তু একটা আনত তলবে নিচে নামছে। আনত তলটি 6 মিটারের উঁচু এবং 10 মিটারের লম্বা। তার মানে কি ভাইয়া জানো? তার মানে হচ্ছে কাহিনীটা কেমন দেখো, যে এইটা একটা আনত তল, এইটা একটা আনত তল, তো এই যে আনত তলটা, আরে কেমনটা লাগে,
যাই হোক, এই আনত তল বরাবর একটা বস্তু নাকি নিচের দিকে নামছিল। এই যেটা মনে করো আমাদের একটা বস্তু, এইটা হচ্ছে আমাদের একটা বস্তু। ভালো কথা, এই বস্তুটা আনত তল বরাবর নিচের দিকে নামছে। তো যখন এটা নিচের দিকে নামবে, দাঁড়া আমার না খুব খুঁতখুঁতে লাগতেছে এটা যতক্ষণ না পর্যন্ত না মিলছে। আরে না, এটা মনে হয় মিলবে না, জীবনেও মিলবে না, আর এটা কখনোই মিলবে না, এটা কখনোই মিলবে না। যাই হোক, তো দেখো এইখানে একটা বস্তু আছে, আমাদেরকে বলে দিছে নততলটা 6 মিটারের উঁচু। নততলটা হচ্ছে 6 মিটারের উঁচু, এইটা হলো 6 মিটার, এবং এই দিক বরাবর দূরত্ব হচ্ছে 10 মিটার, এটা 10 মিটার লম্বা, সেটা আমাদেরকে বলে দিছে। এখন বলল যে আনত তলের ভূমিতে বস্তুটার গতিশক্তি কত নির্ণয় করো। তার মানে কি, যখন আমাদের এই বস্তুটা ভূমিতে এখানে আসবে তখন তার গতিশক্তি কত বের করতে বলছে, তখন তার গতিশক্তি বের করতে বলছে। এখানে একটা কথা দেওয়া আছে, পুরো পথে গতীয় ঘর্ষণ গুণাঙ্কের মান 0.2, অর্থাৎ পুরো রাস্তায় আমাদের একটা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে মিউকে, সেটা হচ্ছে 0.2। এখন তাইলে খেয়াল করো, মনে করো এইটা হচ্ছে আমাদের এ বিন্দু এবং এইটা হচ্ছে কি আমাদের বি বিন্দু। দেখো এই এ বিন্দুতে যে মোট গতিশক্তি, যে মোট শক্তি, হ্যাঁ এ বিন্দুতে যে মোট শক্তি, বিভব প্লাস গতি সবকিছু মিলায়ে, প্লাস তার সাথে যুক্ত হবে কৃতকাজ। কৃতকাজ এখানে কোনটা, এখানে আমাদের যে কৃতকাজটা সেটা হচ্ছে আমরা ঘর্ষণ বল দ্বারা যে কৃতকাজ সেটার কথা বলবো। কিন্তু তুমি দেখো, আমরা আগে চলো এ বিন্দুর মোট শক্তি আগে হিসাব করে নেই। দেখো তো ভাই, এ বিন্দুর মোট শক্তি কত? মোট শক্তি হচ্ছে এম ইন্টু জি ইন্টু 6। এটা নিয়ে কোনো কষ্ট আছে? এম এর মান কত? 4, তাহলে 4 ইন্টু জি ইন্টু 6, তাহলে 4 6 24 জি। এইটা হচ্ছে আমাদের এ বিন্দুর মোট শক্তি। এখন খেয়াল করো যে আমরা যখন 10 মিটার লম্বা পথ বেয়ে এটা যখন নিচের দিকে নেমে আসবে, তখন আমাদের হাতে আর এনার্জি কতটুকু থাকবে, বি বিন্দুতে আমাদের এনার্জি আর কতটুকু থাকবে? খেয়াল করো, যখন এই এ বিন্দুতে যে এনার্জিটা ছিল, এই এ বিন্দুতে বস্তুটার যে এনার্জিটা ছিল, যখন সেটা বি বিন্দুতে আসবে, যখন সেটা বি বিন্দুতে আসবে, ওর থেকে ঘর্ষণ বল যেটা আছে সেই ঘর্ষণ বল পরিমাণ এনার্জি কি ওর কাছ থেকে কমে যাবে না? খেয়াল করো, এটা আমরা কখন লিখতে পারতাম বলো তো? এ বিন্দুর মোট শক্তি সমান বি বিন্দুর মোট শক্তি কখন লিখতে পারতাম বলো? এ বিন্দুর মোট শক্তি সমান সমান বি বিন্দুর মোট শক্তি কখন লিখতে পারতাম? তখনই লিখতে পারতাম যখন আমাদের এই পথের মধ্যে কোনো ঘর্ষণ বল থাকবে না, তখন কিন্তু এখানকার মোট শক্তি সমান এখানকার মোট শক্তি লিখতে পারতাম। কিন্তু কিন্তু যেহেতু ঘর্ষণ বল একটা এনার্জি আমাদের এখান থেকে ক্ষয় করে নিয়ে যাচ্ছে, তাহলে তাহলে আমাদের এখানে কি কিছু পরিমাণ এনার্জি তখন কমে যাবে। তাহলে ঘর্ষণ বল দ্বারা যে কৃত কাজ সেইটাকে আমরা এখানে আলাদা করে লিখব। এখন দেখো, এ বিন্দুর মোট শক্তি কত ছিল? 24 ইন্টু জি। বলো তো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত? আমাদের এখানে ঘর্ষণ বল কতটুকু কাজ করবে? ঘর্ষণ বল এফ সমান সমান আমরা জানি মিউ ইন্টু আর। এখন এখানে আর মানে কি? আর মানে হলো প্রতিক্রিয়া বল, আর মানে হলো প্রতিক্রিয়া বল। সো খেয়াল করো, এখানে নিচের দিকে কিন্তু একটা এমজি কাজ করছে। এই এমজিটার দুইটা উপাংশ, একটা হলো আনত তল বরাবর আর একটা হচ্ছে তলের সাথে লম্ব বরাবর। সো এইটা যদি আমি কোনোভাবে বলি থিটা, তাহলে এটাও কি হবে? থিটা হবে। এবং এখানে আমরা তখন লিখতে পারবো, দেখো এটা এমজি বলে এই দিকের উপাংশ কত? এমজি কস থিটা, এমজি কস থিটা। তাহলে আর এর ভ্যালুটা আমরা লিখতে পারি কি? আর সমান সমান এমজি কস থিটা। তাহলে এফ সমান সমান মিউ ইন্টু এমজি কস থিটা। তাহলে ঘর্ষণ বল দ্বারা যে কৃত কাজ এটা হলো এফ ইন্টু 10 ইন্টু কজ 180 ডিগ্রি, কজ 180 ডিগ্রি। দেখো এটা কি? এটা হচ্ছে কতটুকু এনার্জি তার কাছ থেকে ক্ষয় হয়ে গেছে, কারণ এটা তো শুরুর এনার্জি ছিল, শুরুর এনার্জি সমান শেষের এনার্জি হওয়ার কথা, কিন্তু এখানে কিছু পরিমাণ ঘর্ষণ বল তার থেকে এনার্জিটা ক্ষয় করে নিছে, লস করায় নিছে। কজ 180 ডিগ্রি সমান সমান এই পয়েন্টের মোট এনার্জিটা কত? মোট এনার্জিটা, এখানকার বিভব শক্তি কিন্তু শূন্য, শুধুমাত্র পড়ে থাকবে কোনটা? শুধুমাত্র পড়ে থাকবে গতিশক্তি, শুধুমাত্র পড়ে থাকবে গতিশক্তি।
তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখো ভূমিতে বস্তুর গতিশক্তি কত জাস্ট এইটাই বের করতে বলছে, আমাদের বেগও চাই নাই, জাস্ট এই হাফ এম ভি স্কোয়ারটা কত এইটার মানটাই আমাদের কাছে বের করতে হবে। তাহলে যেই হাফ এম ভি স্কোয়ারটা পাবো সেটা সমান সমান কি হবে, 24 ইন্টু 9.8 মাইনাস মিউ এমজি 10। কি করলাম দেখো, ও সরি, মিউ এমজি কস থিটা ইন্টু 10, মিউ এমজি কস থিটা, এফ এর মান মিউ এমজি কস থিটা ইন্টু 10। তাহলে এখান থেকে আমরা গতিশক্তির মানটা বের করে ফেলতে পারবো। 24 ইন্টু 9.8 এটা আসে 235.2 মাইনাস মিউ এর মান 0.2, এম এর মান 4 ইন্টু 9.8 ইন্টু কস থিটা। আচ্ছা, কস থিটার মান কত হবে বলো তো এখান থেকে? কস থিটা সমান কত? কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ না? তাহলে এখানে এটা যদি 6 হয় এটা তাহলে 8, তুমি পিথাগোরাস করে দেখো 6 স্কয়ার প্লাস 8 স্কয়ারই কিন্তু 10 আসে। যখন সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে তাহলে আরেকটা বাহু আমরা বের করে ফেলতে পারবো 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার করে। তাহলে এখানে cos থিটা ভূমি বাই অতিভুজ অর্থাৎ 8/10, 8/10। তাহলে cos থিটার জায়গায় আমি যদি 8/10 বসাই ইন্টু 8/10 এটা আসে 6.272। তাহলে 235.2 থেকে যদি এটা বাদ দেই তাহলে এখানকার গতিশক্তি যেটা আসে সেটা হয় 228.928 জুল। ঠিক আছে, ওকে, ঠিক আছে। দেখো তাইলে আমরা কি করলাম আবার বলি, দেখো যখন এটা এই পয়েন্টে ছিল তার মোট শক্তি সমান সমান এখানকার মোট শক্তি সমান হওয়ার কথা, কিন্তু সমান হলো না কেন? কারণ রাস্তার মাঝখানে কিন্তু এখানে একটা ঘর্ষণ বল কাজ করছে, বা একটা বাধাদানকারী বল কাজ করছে, বা একটা বাহ্যিক বল কাজ করছে। তুমি দেখো যান্ত্রিক শক্তির নিত্যতা কখন খাটে, আমি এটা বারবার কেন বলছি, যান্ত্রিক শক্তির নিত্যতা মানে কি, ওই যে এই পয়েন্টের মোট শক্তি সমান সমান এই পয়েন্টের মোট শক্তি, এটা কখন হয়? E1 সমান সমান E2, এটা কখন হয়? এটা তখন হয় যখন ঘর্ষণ বা অন্য কোনো অপচয়ী বল, ঘর্ষণ বা অন্য কোনো অপচয়ী বলের ক্রিয়ায় যদি শক্তির অপচয় না ঘটে, বা উল্টাভাবে বলা যায় যদি কোনো শক্তির পরিবর্তন না ঘটে, তাহলে বস্তুর বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুব থাকে। তাহলে রাস্তার মাঝখানে যদি অন্য আর কোনো বল কাজ না করে, তখন মানে সংরক্ষণশীল বল ছাড়া অন্য কোনো বল যদি কাজ না করে, মনে আছে আমরা লাস্ট ক্লাসে একদম দেখছিলাম যে ওই যে ডাব্লিউ নেট সমান সমান ছিল গতিশক্তির পরিবর্তন। এখানে ডাব্লিউ নেট মানে কি কি হতে পারে, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ হতে পারে, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ হতে পারে, এবং একটা ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ হতে পারে, সমান সমান আমাদের গতিশক্তির পরিবর্তন। সো এই যে ডাব্লিউসি সমান কি লেখা যেত, ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল। যদি কোনো বাহ্যিক বল রাস্তার মধ্যে না প্রযুক্ত হয়, ঘর্ষণ মানে এই সংরক্ষণশীল বল ছাড়া অন্য কোনো বাহ্যিক বল যদি না থাকে তাহলে এই বল দ্বারা কৃত কাজ শূন্য। যদি আমাদের নন কনজারভেটিভ কোনো ফোর্স না থাকে, মানে ঘর্ষণ টাইপের কোনো বল না থাকে, সেগুলো দ্বারা কৃত কাজ শূন্য। তখনই তো আমরা ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল সমান সমান এই যে ডেল্টা কে, যেহেতু কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল, এখান থেকে কি লিখতে পারতাম, এইটা হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তির নিত্যতা ছিল। তুমি একদম লাস্ট ক্লাসটার পেজ বা খাতা যেটাই লিখছো এটা একটু উল্টায় দেখো, এইটা ছিল যান্ত্রিক শক্তির নিত্যতা। এখন যখন আমাদের একটা ঘর্ষণ বল থাকবে, যখন আমাদের একটা ঘর্ষণ বল থাকবে তখন কি আমাদেরকে এটাকে তখন যান্ত্রিক শক্তির নিত্যতা আর খাটবে না। ঠিক আছে, ওকে। তাহলে এটাই করলাম যে আমাদের এই পয়েন্টের মোট এনার্জি এই পয়েন্টের মোট এনার্জি সমান হওয়ার কথা ছিল, কিন্তু কেন সমান হলো না? কারণ এখানকার একটা ঘর্ষণ বল বা একটা নন কনজারভেটিভ ফোর্স কাজ করছে। সো এটা আমাদের এনার্জি ক্ষয় করে দিছে। তো এই বিন্দুতে যে মোট এনার্জি ছিল তার থেকে কিছু পরিমাণ এনার্জি হ্রাস বা বৃদ্ধি পাবে। সো যেহেতু ঘর্ষণ বল তাহলে এখানে হ্রাস পাইছে, এবং তারপরে আমরা এখান থেকে করলাম। এখন বলতে পারো যে ভাইয়া আপনি দেখেন একটা চিটিং করছেন। কি চিটিং করছেন? আপনি এখান থেকে যখন এখানে নামছে তখন তো এমজি বল দ্বারা কৃত কাজ আর এখানে হিসাব করেন নাই। এখানে তো এই বস্তুটার উপর এমজি বলও কাজ করতেছে, তো আপনি তো এখানে এমজি বল দ্বারা কৃত কাজ তো হিসাব করলেন না, এখানে তো শুধু ঘর্ষণ বল দ্বারা কৃত কাজটারে প্রায়োরিটি দিলেন কেন? কারণ দেখো আমরা কিন্তু এখানে যখন এই বস্তুটাকে নিচের দিকে নামাইছি তখন এই দেখো তো এই সূত্রের মধ্যে আমরা কি যে এই ডাব্লিউসিটাকে কিন্তু বিভব শক্তির পরিবর্তন আকারে লিখে তারপরে প্রকাশ করছিলাম, বিভব শক্তির পরিবর্তন আকারে লিখে ডাব্লিউসি কে প্রকাশ করছিলাম।
সো এটা কিন্তু কনজারভেটিভ বল দ্বারা কৃত কাজ বা সংরক্ষণশীল বল দ্বারা যে কৃত কাজ ছিল সেই কৃত কাজটাকে আমরা যখন এখানে লিখছি, এইখানে কিন্তু আলাদা করে দেখো আর এমজিএইচ টাইপের কিন্তু কিছু আর থাকবে না, কারণ সংরক্ষণশীল বল দ্বারা যত টাইপের কৃত কাজ সবগুলা কিন্তু এর মধ্যে ঢুকে গেছে, এর মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। এবং এটা বিভব শক্তির ফরম্যাটে আমরা লিখতেছি, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ এটা বিভব শক্তির ফরম্যাটে আমরা এটাকে লিখছি, বুঝতে পারছো? সো এই জন্য আমরা দেখো এখানে কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের সেই বিভব শক্তির ফরম্যাটে লেখা ইএ যেটা এমজিএইচ, এবং এই পয়েন্টের যে বিভব শক্তি সেটা আসলে কত, 0। তাহলে আমাদের দুইটার মধ্যে বিভব শক্তির পার্থক্য এখানে থাকলো, এই পাশে দেখো গতিশক্তির একটা পার্থক্য, আর এখানে হচ্ছে ওই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে। 6.27 আর 62.7 দেখো একটু হিসাব করে, যদি আমার হিসাব ভুল হয়ে থাকে তাহলে তো হইলই, দেখো তো একটু দেখো। মিউ মানে কত, মিউ মানে 0.2 ইন্টু এম মানে কত, এম মানে 4 ইন্টু 9.8 ইন্টু 8/10, না ঠিকই আছে, এটা এফ, ও তারপর আবার 10 হয়, ও সরি 62 পয়েন্ট হবে, হ্যাঁ গুড, থ্যাংক ইউ। এটা হবে হচ্ছে 62 পয়েন্ট সামথিং, তাহলে 235.2 থেকে 62.72 বাদ দিলে আসে 172, থ্যাংক ইউ। এটা আসে 172, যোগ বিয়োগে ভুল ছিল, 172.48 জুল, ঠিক আছে, বুঝতে পারছি সবাই? আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হচ্ছে যে আনত তলবে নেমে আসার পর আনুভূমিক পথে বস্তুটা কত দূর গিয়ে থেমে যাবে, অর্থাৎ যখন বস্তুটা এই জায়গাতে আসলো, এখন এই জায়গাতে আসার পরে কি হবে, এই জায়গাতে আসার পরে সে তো এরকম গড়ায় যাবে, সো কত দূরত্ব পর্যন্ত গড়ায় গিয়ে সে থেমে যাবে, এটা আমাদের বের করতে বলছে। অর্থাৎ দেখো পুরা গতিশক্তিটা কিন্তু তার বিনষ্ট হয়ে যাবে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের মাধ্যমে। তাহলে বি বিন্দুতে যে মোট গতিশক্তি, সেই মোট গতিশক্তি 172, মোট গতিশক্তি 172.48, এই সম্পূর্ণ এনার্জিটা আমাদের ঘর্ষণ বল দ্বারা যে কৃত কাজ সেটা কিন্তু শেষ করে ফেলবে, বুঝতে পারছো? ঘর্ষণ বল দ্বারা যে কৃত কাজ এটাই কিন্তু, এইখানে যে এনার্জিটা ছিল, গতিশক্তি সম্পূর্ণ ছিল, ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করে কিন্তু সম্পূর্ণ এনার্জিটাকে নষ্ট করে ফেলবে বা কমায় ফেলবে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাব, কিন্তু সাবধান, বলো তো এখানে যে ঘর্ষণ বলটা, এই তলে যে ঘর্ষণ বল কাজ করবে সেটা কি এটার মতন? না তো, এই তলে ঘর্ষণ বল কাজ করবে হচ্ছে মিউ ইন্টু এমজি ইন্টু এক্স, মিউ ইন্টু এমজি ইন্টু এক্স। তাহলে এক্স এর যে মান সেটা কত হবে, 172.48 ডিভাইডেড বাই 0.2 ইন্টু 4 ইন্টু 9.8, দেখো কত হয়, ডিভাইডেড বাই 0.2 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 9.8, এটা আসে 22। তার মানে 22 মিটার দূরত্ব গিয়ে এটা পরে থেমে যাবে, 22 মিটার দূরত্ব গিয়ে থেমে যাবে। হ্যাঁ, এমসিকিউতে গিয়ে করলে তো আসলেই সমস্যা, ঠিক আছে। নেট আমার ঠিক আছে, নেট আমার ঠিক আছে, একদম ক্লিয়ার আজকে। এবার চলো এই ম্যাথটা পুরাটা যদি আমরা কাজ শক্তি উপপাদ্য দিয়ে করি তাহলে কি হয়, পুরাটাই কাজ শক্তি উপপাদ্য দিয়ে করব, শক্তি সংরক্ষণশীলতা দিয়ে করব না, শক্তি সংরক্ষণশীলতা দিয়ে করব না, আমরা চাই এটাকে কাজ শক্তি উপপাদ্য দিয়ে করতে, ঠিক আছে, কাজ শক্তি উপপাদ্য দিয়ে করি। তাহলে কি হবে দেখো, কাজ শক্তি উপপাদ্য সবচেয়ে মজার, বস্তুর উপরে কৃত মোট কাজ হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। এখন আমাকে একটা জিনিস বলো তো, এইখানে বস্তুর গতিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, যখন সে থেমে গেল এখানেও তার বেগ কত বলো তো, 0 মিটার পার সেকেন্ড না? তাহলে পুরা রাস্তা নিয়ে তুমি যদি চিন্তা করো তাহলে আমাদের গতিশক্তির যে পরিবর্তন এটা আসলে কত, হাফ এম জিরো স্কোয়ার মাইনাস হাফ এম জিরো স্কোয়ার, গতিশক্তির পরিবর্তন 0। এখন দেখো আমাদের আর কি কি কাজ এই পুরো রাস্তা জুড়ে হয়েছে সেগুলো আমরা এখানে একটা একটা করে লিখব। যেমন এমজি বল দ্বারা এখন একটা কাজ হয়েছে, তাহলে এমজি বল দ্বারা কৃত কাজ কত, mg ইন্টু 6, তাই না? মহাকর্ষ বল দ্বারা যে কৃত কাজ সেটা কত হচ্ছে, এই যে বল ইন্টু বলের দিকে সরণ, mg ইন্টু 6, প্লাস এই রাস্তায় যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, সেই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ হচ্ছে এই যে ঘর্ষণ বল 1 ইন্টু 10, বা একবারে মাইনাস লিখে ফেলি কারণ cos 180 ডিগ্রি তো হবে, বুঝতেই পারছো। সো মাইনাস f1 ইন্টু 10 মাইনাস f2 ইন্টু এক্স, দেখো তো লিখলাম কি, বুঝছো কিনা? এই রাস্তায় যে ঘর্ষণ বল এটা হলো F1 এবং এই রাস্তায় যে ঘর্ষণ বল এটা হলো F2, দেখো বুঝছো কিনা? যে F1 রাস্তায় ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ F1 ইন্টু 10, আর এই রাস্তার দূরত্ব যদি আমি x ধরে নেই তাহলে মাইনাস F2 ইন্টু এক্স। মাইনাস কেন? কারণ ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ হচ্ছে যেহেতু ঋণাত্মক বা
cos 180 ডিগ্রি, বল আর সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা সরাসরি x এর মান কিন্তু বের করে ফেলতে পারবো। দেখো যে mg ইন্টু 6, ওই পাশে তো 0, তো সবগুলোকে ওই যদি ওই পাশে নিয়ে যাই, f1 মানে কি হবে? f1 মানে হচ্ছে মিউ ইন্টু mg ইন্টু cos থিটা ইন্টু 10, আর হচ্ছে প্লাস f2 মানে কত? মিউ ইন্টু mg ইন্টু x। তুমি এখান থেকেও x এর মান হিসাব করো, দেখো m গুলা সব কাটাকাটি হয়ে যায়, m গুলা সব কাটাকাটি হয়ে যায়, তাহলে x এর যে মানটা দেখো এটার মানও আসবে 22, x এর মানও দেখবা আসছে কত? 22। সো তাহলে যে কোনো ম্যাথ তুমি দেখবা সাধারণভাবে কাজ শক্তি উপপাদ্য দিয়ে যদি করো, এটা সবচেয়ে ছোট সহজ হয়ে যায়। উচ্চতা 10 ছিল না, না এ দেখো বলছে কি 10 মিটার লম্বা ছিল, 6 মিটার উঁচু ছিল, 6 মিটার উঁচু 10 মিটার লম্বা। mg ইন্টু 6 হলো কিভাবে? এই যে আনত তলে mg বল দ্বারা কৃত কাজ করাইছি না, এখানে যদি একটা বস্তু থাকে গড়ায় গড়ায় পড়ুক, কিন্তু মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কি হবে? বল, যে কোনো বল দ্বারা কৃত কাজে কি? বল ইন্টু বলের দিকে সরণ। তো যখন এটা এদিক থেকে এদিকে পড়লো, তখন বলের দিকে সরণ কি? এইটুকু না? সো mg ইন্টু mg এর দিকে সরণ, দেখো এই যে mg h। ঠিক আছে, ঠিক আছে, দেখো ওকে, তাহলে বুঝতে পারলাম। এটা তো বি নাম্বার প্রশ্ন সলভ করলাম, এটা কি ছিল? বি নাম্বারটা। আচ্ছা যদি এ নাম্বারটা করতে চাই তাহলে কি হবে? এ নাম্বারটা যদি করতে চাই তাহলে এখানেও mg বল দ্বারা কৃত কাজ হচ্ছে mg ইন্টু 6 মাইনাস হচ্ছে মিউ mg cos থিটা ইন্টু 10, এটা হলো যতগুলো বল কাজ করছে সবগুলো বল দ্বারা কৃত কাজ, সমান সমান গতিশক্তির পরিবর্তন। তাহলে গতিশক্তির পরিবর্তন হচ্ছে হাফ mv স্কয়ার মাইনাস 0। এটা হলো কোনখান থেকে কতটুকু পর্যন্ত নামার ক্ষেত্রে বলো তো? এইটা হচ্ছে আমাদের এইখান থেকে এই পর্যন্ত নামার ক্ষেত্রে যেই কাজ শক্তি উপপাদ্যটা সেটা অ্যাপ্লাই করলাম, যে বস্তু এখান থেকে যখন এখানে নামছে তখন বস্তুর উপরে কি কি বল কাজ করছে? একটা mg কাজ করছে, একটা হলো ঘর্ষণ বল কাজ করছে, সবগুলো বল দ্বারা কৃত কাজ আমরা বের করলাম, সমান সমান গতিশক্তির পরিবর্তন। তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখো ওই ভূমিতে বস্তুর গতিশক্তি কত এটাও বের করে ফেলতে পারবো, হাফ mv স্কয়ার সমান কত হয় এটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আর প্রথমবার কি করছিলাম? এখানকার মোট শক্তি সমান এখানকার মোট শক্তি, তো আসলে হচ্ছে না, সো বিয়োগ করে ফেললেই ঘর্ষণ বল দ্বারা কত কৃত কাজ হয়েছে সেটা বের করে ফেলছিলাম। ক্লিয়ার? দেখো বুঝেছো কি না? বুঝতে পেরেছো? জি, ভেরি গুড। আজকে আর একটা নতুন জিনিস দেখাবো, যদি হাতে টাইম থাকে একটা দারুণ জিনিস দেখানোর চেষ্টা করব। এইবার আসো এই প্রবলেমটা আমরা একটু দেখি। এখানে কি বললো? 2000 কেজি ভরের 2000 কেজি ভরের একটা গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটা রাস্তা ধরে 16 মিটার পার সেকেন্ড বেগে উপরে ওঠে। কি হলো কাহিনী একটু দেখি, লেখার চেষ্টা করি। তো এখানে হলো 2000 কেজি ভরের একটা গাড়ি, এই যে এইটা হলো আমাদের 2000 কেজি ভরের একটা গাড়ি। এটা কি করছে? 16 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠছে। এইটা হলো 16 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠছে। ওঠার সময় চালক কি করছে দেখো, চালক একটা ব্রেক প্রয়োগ করছে, চালক একটা ব্রেক প্রয়োগ করছে, এবং এই ব্রেক করার ফলে যেটা দেখা গেছে যে গাড়িটা হলো 5 মিটার দূরত্ব যাওয়ার পরে থেমে গেছে। গাড়িটা 5 মিটার দূরত্ব যাওয়ার পরে থেমে গেছে, অর্থাৎ 5 মিটার দূরত্ব যাওয়ার পরে ওর বেগ হয়ে গেছে 0 মিটার পার সেকেন্ড। কাজ শক্তি উপপাদ্য প্রয়োগ করে গাড়িটার গতি প্রতিরোধকারী বল কত নির্ণয় করো। গাড়িটার গতি প্রতিরোধকারী বল কত নির্ণয় করো। তাহলে এখানে আমরা কি দেখব? দেখো যখনই কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করতে বলবে, তোমার প্রথম কাজ হবে কি কি বল কাজ করছে সেটা আগে আইডেন্টিফাই করা। দেখো স্টেপগুলো একটু খেয়াল রাখবা, তাইলে যে কোনো ম্যাথ করা সহজ। যখনই কাজ শক্তি উপপাদ্য বের করবা, দেখো কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করবা। কাজ শক্তি উপপাদ্য কি ছিল? যে বস্তুর উপরে সবগুলো বল দ্বারা কৃত মোট কাজ হলো বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। ভাই তুমি মনে করো কিচ্ছু পারো না, তুমি কি আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে গতিশক্তির পার্থক্য বের করতে পারবা না? শেষ গতিশক্তি কত? হাফ ইন্টু এম ইন্টু 0 স্কোয়ার। আচ্ছা আদি গতিশক্তি কত? হাফ ইন্টু এম ইন্টু 16 স্কোয়ার, তাই না? এটা হলো গতিশক্তির পার্থক্য। কিচ্ছু না পারো, এটুকু তো পারবা, এটুকু পারলে অঙ্ক মনে করো শেষ প্রায়।
কারণ দেখো পরে কি কি বল কাজ করছে এটা বের করতে হবে। সবগুলো বল দ্বারা কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। এখন বলো তো আমাদের এই যে একটা প্রতিরোধকারী বল কাজ করছে, ব্রেক একটা বল দেয়া হয়েছিল, এই ব্রেক বল দ্বারা কৃত কাজ কত? মাইনাস এফ বি ইন্টু 5 না? মাইনাস এফ বি ইন্টু 5 না? কেন মাইনাস? কারণ বল যেদিকে কাজ করছে সরণ তার উল্টা দিকে কাজ করছে। এই কারণে আমরা cos 180 ডিগ্রি বলে এই এফ বি বল দ্বারা কৃত কাজ হলো আমাদের নেগেটিভ। এখানে তো আর কোনো ঘর্ষণ বল নাই না, তাহলে চালক ব্রেক প্রয়োগ করা এটা হলো, তাহলে গতি প্রতিরোধকারী বল কত বের করতে বলছে? এফ বি এর মানটা বের করতে হবে। কিন্তু আরেকটা বল কাজ করছিল, সেটা কি? আরেকটা বল যেটা কাজ করছিল সেটা হলো এমজি, সেটা হলো এমজি। তাহলে দেখো তো এমজি বল দ্বারা কৃত কাজ আমি যদি বের করতে চাই তাহলে কি লিখব? বল ইনটু সরণ। বলো তো বল আর সরণের মধ্যবর্তী কোণ এখানে কত? বল আর সরণের মধ্যবর্তী কোণ এখানে কত? বল আর সরণের মধ্যবর্তী কোণ এখানে কত? এই কোণটা কত হবে বলো তো? তোমাকে প্রশ্নে দেওয়া ছিল এটা 30 ডিগ্রি, তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে এইটা হলো 30 ডিগ্রি। তুমি চাচ্ছ যে এই কোণটা কত বের করতে, এই কোণটা কত বের করতে, কিভাবে করবা? এইটা যদি 30 ডিগ্রি হয় ভাইয়া, এইটা কত ডিগ্রি? এটা 60 ডিগ্রি না? এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের বাকি অ্যাঙ্গেলটুকু কত? 180 থেকে যদি 60 বাদ দাও তাহলে কত হবে? 120 ডিগ্রি হবে না? সো তাহলে এখানে cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি। দেখো বুঝেছো কিনা? cos 120 ডিগ্রি। তাহলে cos 120 এর মান মাইনাস হাফ, তাহলে এখান থেকে আসছে m এর মান কত? 2000। তাহলে 2000 ইন্টু 9.8 ইন্টু 5 ইন্টু মাইনাস হাফ মাইনাস এফ বি ইন্টু 5 সমান সমান মাইনাস হাফ এম 16 স্কোয়ার, হাফ এম 16 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখো এফ বি এর যে ভ্যালুটা সেটা বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? বুঝছি সবাই? ওকে, সবাই বুঝছি? ক্লিয়ার, ভেরি গুড। ওকে, গেল। কত আসছে? 41,400। ঠিক আছে, আসতে পারে। ক্যালকুলেশন করে দেখো কি আসে। হ্যাঁ, ক্যালকুলেশন করে দেখো কি আসে, ক্যালকুলেশন করে দেখো কি আসে। আচ্ছা, এইখানে একটা সিম্পল ম্যাথ প্রবলেম আছে। হ্যাঁ, এইখানে একটা সিম্পল ম্যাথ প্রবলেম আছে, এটা পারবা। আমি তার আগে আরেকটা ম্যাথ প্রবলেম একটু দেখাই আসি। তারাও খুব বাচ্চাকালে আমরা এরকম একটা প্রবলেম করতাম, মনে আছে? আমরা এরকম একটা প্রবলেম করতাম যে যে মনে করো এটা হলো আমাদের একটা গুলি, এইটা হচ্ছে গিয়ে আমাদের একটা গুলি। তো ভাই এই গুলিটা কি করবে? আমাদের বলে দিত যে গুলিটা ধরো 3 মিটার দূরত্ব যাওয়ার পরে গুলির বেগ হয়ে যায় অর্ধেক। 3 মিটার দূরত্ব যাওয়ার পরে গুলির বেগ হয়ে যায় অর্ধেক। প্রশ্ন করত যে তাহলে এই গুলিটা আর কতটুকু দূরত্ব যাবে, গুলিটা আর কতটুকু দূরত্ব যাবে, এইটা আমাদের প্রশ্ন করত। মনে আছে যে একটা গুলি কাঠের তক্তার দিকে ফায়ার করা হলো, সো গুলিটা একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে গুলির বেগ হয়ে যায় অর্ধেক, গুলিটার কতটুকু দূরত্ব যাবে, তাই না? গুলিটা আর কতটুকু দূরত্ব যাবে। এখন আমরা এইখান থেকে যেটা করতে পারি, একদম বাচ্চাকালে যখন আমরা ম্যাথ করতাম তখন গতিসূত্র দিয়ে যখন ম্যাথ করতাম তখন কিভাবে এটা লিখতাম দেখো, যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2ax, এই সূত্রের মধ্যে যদি ফেলি, দেখো শেষ বেগ যেটা সেটা কি ভি বাই 2 স্কোয়ার সমান সমান ভি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 3। এইখান থেকে আমরা কি এর একটা মান বের করতাম না? এর একটা মান বের করতাম। এইখান থেকে আমরা এর একটা মান বের করতাম, যে আমাদের মন্দনের মান কত সেটা বের করতাম। এবং তারপরে
প্রথমে তো এইটুকু অংশের জন্য ভি স্কোয়ার স্কোয়ার 2x অ্যাপ্লাই করছিলাম, এবার এইটুকু অংশের জন্য অ্যাপ্লাই করব। এইবার এই বাকি অংশটুকুর জন্য অ্যাপ্লাই করতাম, যে শেষ বেগ তো এইখানে গিয়ে শেষ বেগ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 0 স্কোয়ার সমান সমান v/2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু এক্স। তাহলে x এর মান কত হয়, v/2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার বাই 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 3। এখান থেকে আমরা x এর একটা ভ্যালু কিন্তু বের করে ফেলতাম, এবং এখান থেকে হিসাব করে কত আসতো, এটা 1 আসতো না, ওই যে 3 ভাগের 1 ভাগ হয়ে যেত, বা যাই হোক দেখো আর কি হিসাব করে কত হয়। এই তো ছিল যে আমরা দুইভাবে এরকম করে ম্যাথ করতাম। ভি দুইটা কেন ভি দুইটা, কারণ হলো এটা হলো আমরা সূত্রের মধ্যে যখন বসাইছি তখন এটাকে আদিবেগ আকারে বসাইছি, এটা হলো আদিবেগ, এটা হলো শেষ বেগ। এইটুকু কেসের মধ্যে একটা আদিবেগ, এটা শেষ বেগ। যখন আমরা এই প্রথম 3 মিটার দূরত্বে গতিসূত্রটা অ্যাপ্লাই করলাম, তার পরের অংশটাতে যখন আমরা আবার গতিসূত্র অ্যাপ্লাই করব তখনকার জন্য এই যে 0 স্কোয়ার সমান সমান v/2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু এক্স। দেখো ক্লিয়ার, এইটুকু বুঝছি। এখন এই সেম প্রবলেমটা আমরা যদি কাজ শক্তি উপপাদ্য দিয়ে করি, বা একটা শর্টকাটে যদি একটু দেখাইতে চাই, দেখো জিনিসটাকে এভাবে চিন্তা করা যায় যে আমাদের বলতো 3 মিটার দূরত্ব যেতে কতটুকু পরিমাণ শক্তি খরচ হয়েছে বলতো, 3 মিটার দূরত্ব যেতে কতটুকু পরিমাণ শক্তি খরচ হয়েছে, হাফ mv স্কোয়ার, এটা ছিল টোটাল এনার্জি, সেখান থেকে হাফ m v/2 স্কোয়ার। বলতো এইটাই না, যে নিচে লিখলাম কতটুকু দূরত্ব গেছি আর এইটুকু দূরত্ব যেতে খরচ কত। আমি এটাকে বাংলা ভাষায় একটু বাম পাশে লিখে দিই, যে নিচে হচ্ছে লিখব দূরত্ব আর উপরে লিখব ওই দূরত্ব যেতে এনার্জি খরচ, ওই দূরত্ব যেতে খরচ। সিম্পলি জিনিসটা এরকম যে একটা গাড়িতে তেল লাগবে, সো কত দূরত্ব আর উপরে তেলের পরিমাণ, ঠিক আছে, বা কত টাকা লাগবে এরকম। সো তাহলে নিচে লিখলাম দূরত্ব, উপরে লিখলাম এনার্জি খরচ কত হয়েছে, কতটুকু খরচ হয়েছে। হাফ এম ভি স্কোয়ার ছিল শুরুতে, এখানে তার এনার্জি ছিল কতটুকু, হাফ এম ভি স্কোয়ার ছিল শুরুতে, এবং তারপরে এখানে গিয়ে তার এনার্জি কত হয়ে গেছে, এখানে গিয়ে এনার্জি হয়ে গেছে হাফ এম v/2 স্কোয়ার। তাহলে এখানে আমাদের শুরুতে এনার্জি ছিল হাফ এম ভি স্কোয়ার, 3 মিটার দূরত্ব যাওয়ার পরে তার কাছে এখন এনার্জি আছে কত, বেগ যখন অর্ধেক আছে এত, তাহলে এনার্জি খরচ হয়েছে বিয়োগফল পরিমাণ না, খরচ হয়েছে এইটুকু পরিমাণ। এখন তাহলে বলো তো আমার কাছে যে এই বস্তুটার কাছে বা এই গুলিটার কাছে এনার্জি আর আছে কতটুকু, আর কতটুকু এনার্জি আর এই গুলিটার কাছে অবশিষ্ট আছে বলো তো। তার কাছে অবশিষ্ট আছে হাফ এম ভি স্কোয়ার v/2 স্কোয়ার পরিমাণ এনার্জি, তার কাছে অবশিষ্ট আছে এতটুকু পরিমাণ এনার্জি। সো এই অবশিষ্ট থাকা এনার্জিটা দিয়ে বস্তুটার কতটুকু দূরত্ব যাবে এই এক্স এর মানটাই আমাদের বের করতে হবে। বুঝতে পারছো? একদম জিনিসটা সিম্পলি এভাবে চিন্তা করবা যে মনে করো তুমি গাড়ি চালাচ্ছ, গাড়িতে তেল লাগবে, সো তাহলে নিচে হচ্ছে তোমার কত দূরত্ব যেতে হবে আর উপরে হচ্ছে ওই দূরত্ব যেতে তেলের পরিমাণ কতটুকু লাগবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে লিখছে 3 মিটার, 3 মিটার যেতে খরচ কত হয়েছে সেটুকু লিখলাম, কতটুকু এনার্জি খরচ করে সে 3 মিটার গেছে এটা বের করলাম। আর এই পাশে কি একই জিনিস, এটাও হলো দূরত্ব বাই খরচ। তাহলে এখানে বাকি এক্স দূরত্ব সে যাবে, এক্স এর মান কত হবে তার রিমেইনিং এনার্জিটা নিয়ে, তার কাছে এনার্জি আর আছে এতটুকু, এতটুকু এনার্জি নিয়ে সে আর যাবে কতটুকু। এখন দেখো এই অনুপাতটা যখন লিখবো, ভাই অনুপাতটা কিভাবে আসলো সেটা ব্যাখ্যা দিব, চিন্তা করো না, কিন্তু এটাকে আমরা আরো স্মার্টলি কিভাবে পরীক্ষায় প্রেজেন্ট করতে পারি দেখো, বিশেষ করে এগুলো এমসিকিউতে গিয়ে পরে কাজে লাগবে। দেখো সবগুলা এম যদি কেটে দাও, হাফ এম কে যদি কেটে দাও, তাহলে দেখো সূত্রটা আরো স্মার্ট লাগবে দেখতে। কেমন, যে ভি স্কোয়ার মাইনাস ভি, তোমার মনে মনে কিন্তু হাফ এম কথাটা আছে, মনে মনে হাফ এম কথাটা আছে, কিন্তু হাফ এম তুমি লিখবা না, কারণ জানো দুই পাশ থেকে কাটাকাটি হয়ে যাবে। তাহলে এইভাবে করে যদি লেখো, দেখো আমরা কিন্তু এক্স এর মানটা এখান থেকে বের করে ফেলতে পারবো, এক্স এর মানটা এখান থেকে বের করে ফেলতে পারবো, ঠিক আছে, এক্স এর মানটা এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এই তো যেভাবে হয় বের করবা, ঠিক আছে, এবং একদম এখানে যা আসছে সেটাই কিন্তু পাবা, যা আসছে সেটাই কিন্তু পাবা। দেখো বিশ্বাস না হলে 2 কাটাকাটি হয়ে গেছে তাই না, তাহলে এখানে এক্স এর মান যখন বের করব v/2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই
কি থাকবে, এখানে একটা 3 চলে আসবে, আর এখানে থাকবে ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 4। এই দেখো, এই 3টা যদি উপরে চলে যায় এক্স্যাক্টলি এই সমীকরণে কিন্তু আসতেছে, এক্স্যাক্টলি এই সমীকরণই আসছে। বুঝতে পারছো? গেল। এখন দেখো যে ভাই এই সূত্রটা আসলে কাজ করতেছে কেন, এটা কোথাকার সূত্র, দূরত্ব যেতে খরচ বাই দূরত্ব, এটা কিভাবে আসলো? তুমি খেয়াল করো, যখন একটা বস্তু ডান দিকে যাচ্ছে তখন কিন্তু তার উপরে যেই আমাদের বাধা বল দ্বারা কৃত কাজ, সেই বাধা বল দ্বারা কৃত কাজ কি, এফ ইন্টু এক্স না? এই বাধা বল দ্বারা কৃত কাজ সমান সমান হচ্ছে, এটা তো মাইনাস, সমান সমান হচ্ছে আমাদের গতিশক্তির পরিবর্তন। এবং আমরা যদি এভাবে চিন্তা করি যে ধরো আমাদের পুরাটা রাস্তা যখন বাম দিক থেকে ডান দিকে গেল, জিনিসটাকে এভাবে দেখাই, যে মনে করো এখানে কোনো একটা গুলি আছে, গুলিটা ভি বেগে যাত্রা শুরু করছে, একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে এই পাতের মধ্যে মনে করো এই ডি দূরত্ব যাওয়ার পরে আমাদের গুলির বেগ হয়ে গেছে 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে ঘর্ষণ বল দ্বারা বা এখানে বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ কত, বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ হচ্ছে এফ ইন্টু ডি ইন্টু কজ 180 ডিগ্রি সমান সমান গতিশক্তির পরিবর্তন কত, 0 মাইনাস হাফ এম ভি স্কোয়ার। এখন খেয়াল করো, এই যে এফ ডি কজ 180 ডিগ্রি যে লিখলাম, এটা আসবে মাইনাস এফ ইন্টু ডি, আর এখানে থাকবে মাইনাস হাফ এম ভি স্কোয়ার। একটা জিনিস খেয়াল করো, মাইনাস মাইনাস তো কাটাকাটি হয়ে যায়, এটা কিন্তু তোমার গতিশক্তি, আর এটা হলো এফ ইন্টু ডি। খেয়াল করছো যে এরা পরস্পর, যেহেতু আমাদের পুরাটা রাস্তা জুড়ে বাধা বলটা কনস্ট্যান্ট, বাধা বলটা যেহেতু পুরা রাস্তা জুড়ে কনস্ট্যান্ট, বাধা বলটা যেহেতু পুরা রাস্তা জুড়ে কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি না যে ডি ইজ প্রপোর্শনাল টু ই কে, এভাবে লেখা যায় না? সো তাহলে দুইটা যেহেতু প্রপোর্শনাল, তাহলে আমরা লিখতে পারি এভাবে যে ই কে ডিভাইডেড বাই ডি, ই কে 1 ডিভাইডেড বাই ডি 1, আর এখানে ই কে 2 ডিভাইডেড বাই ডি 2। তার মানে কি, এটার মানে হচ্ছে যে এটার মানে কি ছিল, এটার মানে ছিল ই কে পরিমাণ গতিশক্তি খরচ হয় ডি দূরত্ব যেতে। খেয়াল করছো, এখানে প্রত্যেকটা তুমি টার্ম দেখো, ই কে পরিমাণ গতিশক্তি ব্যয় হয়েছে না, এখানে হাফ এম ভি স্কয়ার থেকে যখন 0 হয়ে গেছে তখন কতটুকু পরিমাণ এনার্জি ব্যয় হয়েছে, ই কে পরিমাণ এনার্জি ব্যয় হয়েছে কত দূরত্ব যেতে, ডি দূরত্ব যেতে। তাহলে এখানে বিষয়টা দেখো, যেহেতু প্রপোর্শনাল, তার মানে এটা খরচ আর এটা ওই কত দূরত্ব, সো দূরত্ব ইজ প্রপোর্শনাল টু খরচ, যত দূরে যেতে চাইবো তত খরচ বাড়বে, এটাই স্বাভাবিক। তাহলে এখানে ই কে ডিভাইডেড বাই ডি যদি লেখো, তার মানে হলো D1 দূরত্ব যেতে খরচ হয় এত, D2 দূরত্ব যেতে খরচ হবে কত, বা D1 দূরত্ব যেতে খরচ হয় এত, তাহলে এত খরচ করলে কত দূরত্ব যেতে পারবো, একদম প্রপোর্শনাল সম্পর্ক কিন্তু। বুঝতে পারছো? একদম প্রপোর্শনাল একটা সম্পর্ক। তাহলে চলো এই কনসেপ্টটা থেকে আমরা আরো কিছু জটিল ম্যাথ একটু দেখি। জটিল না, মজার। যদি তুমি এই নিয়মে না করো তাহলে দেখা যাবে অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে, কিন্তু এই নিয়মটা আমাদের অনেক জায়গা থেকে সেভ করবে। বুয়েটে একটা প্রশ্ন আসছিল এইরকম টাইপের, কিন্তু আমি ওইটার থেকে আরেকটু অ্যাডভান্স প্রবলেম দেখাই। সো মনে করো আমাদের কাছে একটা তক্তা আছে, একটা তক্তা না, আমাদের কাছে অনেকগুলা তক্তা আছে। মনে করো 3টা তক্তা আছে আমাদের কাছে এরকম মনে করো 3টা তক্তা আছে। কি দেখা গেল আমাদের কাছে, দেখা গেল, দাঁড়া আমি একটু ডিজাইনটা করে নিই। হ্যাঁ, ডিজাইন না করলে ভাল লাগবে না, দেখবা যে মানে রাত্রেবেলা যখন ঘুমাতে যাবা তখন খারাপ লাগবে, মনে হবে যে ইস আসলে কেন এরকম করলাম। সো একটা মনে করো কাঠ হতে পারে, একটা কাঁচ হতে পারে, আর একটা তামা হতে পারে, যে কোনো পদার্থ হতে পারে। হ্যাঁ, তো দেখা গেল যে আমাদের একটা গুলি, এই যে একটা গুলি, এই গুলিটাকে যখন আমরা এত পুরুত্বের, এই গুলিটাকে যখন আমরা, এটা এ নামক পদার্থ, এটা হচ্ছে বি নামক পদার্থ, এটা হলো সি নামক পদার্থ। দেখা গেল এই ভি বেগের গুলিকে যখন আমরা করব, যখন ভি বেগে একটা গুলি ফায়ার করব, তখন দেখা গেল এ পদার্থের মধ্যে সেটা 10 মিটার দূরত্ব যাওয়ার পরে তার বেগ হয়ে যায় 0। কি হয়ে যায় বেগ? 10 মিটার দূরত্ব যাওয়ার পরে গুলিটার বেগ হয়ে যায় 0। যখন আমি বি পদার্থের ক্ষেত্রে আসলাম, তখন দেখা যায় যে এটা হলো
মাত্র 2 মিটার দূরত্ব না, এটা মনে করো মাত্র 8 মিটার দূরত্ব যাওয়ার পরে, এটা হচ্ছে 8 মিটার দূরত্ব ছিল, তো এই গুলিটা দেখা যায় 8 মিটার পথ অতিক্রম করার পরে যখন বাইরে বের হয় তখন তার বেগ হয়ে যায় 0। সি পদার্থের ক্ষেত্রে যখন ধরো এটা 12 মিটার, মানে সি ম্যাটেরিয়ালের মধ্যে 12 মিটার দূরত্ব অতিক্রম করার পরে দেখা যায় তার বেগ হয়ে যায় 0। 3টা ইনফরমেশন দেওয়া আছে, বুঝতে পারছো কি দেওয়া? একটু জানাও তো, বুঝছো কিনা কি দেওয়া আছে? 3টা পদার্থ, একটা হতে পারে কাঠ, একটা হতে পারে গুলি, একটা হতে পারে কাঠ, একটা হতে পারে কাঁচ, একটা হতে পারে তামা, যে কোনো কিছু, যে কোনো ম্যাটেরিয়াল হতে পারে। সেরকম এ বি সি 3টা ম্যাটেরিয়াল আছে। প্রথম ম্যাটেরিয়ালের মধ্যে 10 মিটার দূরত্ব যাওয়ার পরে গুলির বেগ হয়ে যায় 0। সেই একই ভি বেগে যখন বি ম্যাটেরিয়ালের দিকে তুমি নিক্ষেপ করো তখন দেখা যায় বি ম্যাটেরিয়ালে 8 মিটার দূরত্ব যাওয়ার পরে তার বেগ হয়ে যায় 0। সি ম্যাটেরিয়ালে যখন তুমি তাক করো তখন দেখা যায় সি ম্যাটেরিয়ালের মধ্যে 12 মিটার দূরত্ব যাওয়ার পরে গুলির বেগ হয়ে যায় 0। তাহলে এই 3টে ইনফরমেশন দেওয়া। এখন আমাদেরকে বলছে ধরো আমরা এমন একটা জায়গায় গুলি করলাম যেখানে এ এর কিছু অংশ আছে, বি এর কিছু অংশ আছে এবং সি এর কিছু অংশ আছে। এরকম সি এর কিছু অংশ আছে, কত করে আছে? ধরো বলে দিল এ আছে হলো 2 মিটার, বি পদার্থটা আছে হচ্ছে ধরো 1 মিটার, সি পদার্থটা আছে ধরো 3 মিটার। এইরকম একটা স্ট্রাকচারের সামনে যখন আমরা সেই সেম ভি বেগে গুলিকে নিক্ষেপ করব, আমাদেরকে বের করতে বলছে যে গুলি নিক্ষেপ করার পরে যখন গুলিটা এই তক্তাগুলা থেকে বের হবে তখন তার শেষ বেগ কত, এইখানে তার শেষ বেগ কত হবে এইটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, এখানে তার ফাইনাল বেগটা কত এটাই আমাদেরকে বের করতে হবে। এই প্রশ্ন কি বোঝা গেছে? প্রশ্ন কি বুঝছো? দেখো তো, সো এ ম্যাটেরিয়াল আছে 2 মিটার, বি ম্যাটেরিয়াল আছে হচ্ছে 1 মিটার, সি ম্যাটেরিয়াল আছে হচ্ছে আমাদের 3 মিটার। তাহলে যখন এইরকম একটা স্ট্রাকচারের মধ্যে এটা ভেদ করে যাবে তখন ভেদ করার পরে শেষ বেগ কত হবে বের করতে বলছে। তার আগে কি দেওয়া যে এ পদার্থের মধ্যে 12 মিটার দূরত্ব যাওয়ার পরে তার বেগ হয়ে যায় 0। বি পদার্থের মধ্যে, হ্যাঁ সবগুলোতে বাধাদানকারী বল তো অবশ্যই ভিন্ন, এখানকার বাধাদানকারী বল এখানকার বাধাদানকারী বল কি ডিফারেন্ট না? কারণ তা না হলে তো এখানে 10 মিটার পথ যাওয়ার পরে ওর বেগ হয়ে যায় 0, এইখানে কি 8 মিটার দূরত্ব যাওয়ার পরে তার বেগ হয়ে যাচ্ছে 0, এইখানে কি 12 মিটার পথ যাওয়ার পরে বেগ হয়ে যাচ্ছে 0। তাহলে বলো তো সবচেয়ে বেশি বাধাদানকারী বল কোথায়, এতে, বিতে না সিতে? বলো তো সবচেয়ে বেশি বাধাদানকারী বল কোথায় বলো তো? বিতে। ভেরি গুড, বিতে। তাহলে আমাদের এখান থেকে মূলত যেটা বের করা লাগবে যে আমরা কিছু অংশ এ কেটে নিলাম, কিছু অংশ বি কেটে নিলাম, কিছু অংশ সি কেটে নিলাম। এরকম ছোট ছোট অংশগুলো কেটে যখন আমি একটা বানালাম, একটা স্ট্রাকচার বানালাম, তখন এক পাশ থেকে যদি আমি ঠাই করে একটা গুলি ছাড়ি তাহলে 3টা রকম বাধাদানকারী বল অতিক্রম করে সে যখন বের হবে তখন তার ফাইনাল বেগটা কত হবে এটা বের করতে বলছে। হ্যাঁ, ফাইনাল বেগটা কত বের করতে বলছে। তাহলে প্রশ্ন বুঝছি, ক্লিয়ার? এখন আসো আমরা কিভাবে সলভ করব, দেখো স্মার্টলি। প্রথমে দেখো তো এখানে তার যে মোট শক্তিটা ছিল, বলো তো এ দূরত্ব যাওয়ার পরে তার শক্তি কিছুটা কমে যাবে না? বি দূরত্ব যাওয়ার পরে তার শক্তি আরো একটু কমে যাবে, সি দূরত্ব যাওয়ার পরে তার শক্তি আরো কিছুটা কমে যাবে, এবং ফাইনালি কিন্তু রিমেইনিং একটা শক্তি থাকবে। দেখো প্রত্যেকটা বাধা বল অতিক্রম করতে কিন্তু তার কিছু পরিমাণ এনার্জি আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। সো আমরা যদি এখানে ওই গতির সূত্র দিয়ে করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক লম্বা একটা ম্যাথ হয়ে যাবে। যদি গতিসূত্র দিয়ে করতে চাই, দেখো ভি স্কয়ার ইউ স্কয়ার 2s দিয়ে যদি করতে চাও তাহলে এখানে একটা ত্বরণ পাবা, সেই ত্বরণে যদি 2 মিটার যায় তাহলে শেষ বেগ কত? এইখানকার শেষ বেগ হবে এই পাতে ঢোকার আদি বেগ, এখানে আবার একটা ত্বরণ বের করতে হবে, তারপরে এখানে যাইতে হবে, মানে 3 বার, 3 দুগুণে 6 বার ভি স্কয়ার ইউ স্কয়ার 2s এটা অ্যাপ্লাই করা লাগবে। বিশাল লম্বা একটা প্রসেস। কিন্তু দেখো আমরা এখানে প্রথমে আসো এ পাতের জন্য একটু বের করে দেখি। এ পাতের জন্য আমরা কি করব, দেখো এ পাতের জন্য আমরা বের করতে চাই যখন এ পাতের ভিতরে এটা 2 মিটার পথ অতিক্রম করবে। আবার শোনো, এ পাতের ভিতরে যখন এটা 2 মিটার পথ অতিক্রম করবে তারপরে তার বেগ কত? এ পাতের ভিতরে 2 মিটার পথ অতিক্রম করার পরে তার বেগ কত এইটা আমরা বের করতে চাই। হ্যাঁ, বা তার শক্তি কতটুকু থাকবে এটা বের করতে চাই। এখন আমাকে বলো পুরা হাফ এম ভি স্কয়ার পরিমাণ শক্তি খরচ হয়ে যায়,
পুরা ভি স্কোয়ার পরিমাণ শক্তি খরচ হয়ে যায় 10 মিটার যেতে, তাহলে 2 মিটার যেতে তার এনার্জি খরচ হবে কত? এটাকে আমি ব্র্যাকেটে কে দিয়ে লিখলাম, কে মানে আচ্ছা ধরো এটাকে আমি ওয়েস্ট দিয়ে লিখলাম, ওয়েস্ট যে কতটুকু খরচ হচ্ছে, এ পাতের জন্য খরচ হবে কতটুকু সেইটা আমি এখান থেকে বের করলাম, যে খরচ হবে কতটুকু, ই এ ডাব্লিউ সমান সমান হচ্ছে 2/10 ইন্টু ভি স্কোয়ার। ভাই কি করলেন বুঝলাম না। দেখো আমরা এখানে বের করলাম যেহেতু ভি বেগে এটা গতি পাওয়া শুরু করছিল, সম্পূর্ণ হাফ এম ভি স্কোয়ার গতিশক্তিটা খরচ হয়ে গেছে কত দূরত্বে, 10 মিটার দূরত্বে। তাহলে আমরা লিখলাম 10 মিটার দূরত্ব যেতে ক্ষতি হয়ে যায় হাফ এম ভি স্কোয়ার। কেন আর লিখি নাই কিছু, কারণ এখানে তো আলটিমেটলি আমাদের ওই যে এম এম কাটাকাটি হয়ে যায়, বা যেহেতু গুলির ভর এম দেওয়া নাই, তুমি আপাতত এম এর মান 2 কেজি ধরে নাও, তাহলে হাফ আর এম কি কাটাকাটি হয়ে যাচ্ছে না, তাহলে এখান থেকে ভি স্কোয়ার যেটা হাফ এম কাটাকাটি হয়ে গেছে, বুঝছো? আলটিমেটলি যেটা হবে এইখানকার আর এখানকার হাফ এম দুইটা কাটাকাটি হয়ে যায়। সো এই জন্য আমরা ওইটাকে আপাতত ইগনোর করতেছি। এখানে দেখো, বা যেহেতু গুলির ভর এখানে কোথাও কখনো দেওয়া থাকে না, গুলির ভর কখনোই কোথাও দেওয়া থাকে না, তাহলে এই জন্য গুলির ভর যে কোনো একটা ধরে নেই, তো আমাদের সুবিধা হয় হাফ এম, এম সমান 2 ধরলে, তাহলে এম সমান 2 ধরলে হাফ এম কাটাকাটি হয়ে নাই হয়ে যাচ্ছে। তাহলে দেখো এ পাতের জন্য এনার্জি খরচ হয় এতটুকু পরিমাণে। একটা জিনিস খেয়াল করছো, এনার্জি খরচের পরিমাণটার দিকে একটু তাকাও তো। 2 হচ্ছে কতটুকু দূরত্ব গেলা, আর 10 হচ্ছে মোট কতটুকু দূরত্ব গেলে সম্পূর্ণ ভি স্কোয়ার পরিমাণ এনার্জিটা খরচ হয়ে যায়, সম্পূর্ণ ভি স্কোয়ার পরিমাণ এনার্জিটা খরচ হয়ে যায়। এই যে মমিন, কাটা গেলে ইএ হয় কিভাবে, তুমি এখানে কাটার কথা বাদ দাও, তাহলে হাফ এম যেটা সেটাকে এম এর মান 2 ধরে নাও, ঠিক আছে? তাহলে খুশি, এম এর মান 2 ধরে নাও, তাইলেই হচ্ছে। কি বললাম দেখো, 2/10 ইন্টু ভি স্কোয়ার। 2 মানে কি, 2 মানে হচ্ছে কতটুকু দূরত্ব গেছি, আর 10 মানে হচ্ছে ওই পাতের মধ্যে কতটুকু দূরত্ব গেলে তার গতিশক্তি সম্পূর্ণটা খরচ হয়ে যায়। তাহলে দেখো 2/10, একটু চালাক তো তোমরা অনেক। বলো তো দেখি বি পাতের জন্য খরচ কতটুকু হবে বলো তো, আমরা এ পাতের জন্য বের করলাম, বলো তো দেখি বি পাতের জন্য খরচ কত হবে, একবারে বলবা, কোনো সমীকরণ দরকার নাই। বলো তো বি পাতের জন্য খরচ কতটুকু হবে, বলো তো খরচ কতটুকু হবে, 1 মিটার ডিভাইডেড বাই 8 ইন্টু ভি স্কোয়ার, অর্থাৎ মোট শক্তির 1/8 পরিমাণ কিন্তু এখানে খরচ হয়ে যাবে, বুঝছি? দেখো তো তারপরে আসো সি পাতের জন্য এনার্জি খরচ হবে কত, সি পাতের জন্য এনার্জি খরচ হবে কত, এনার্জি খরচ হবে কত, এনার্জি খরচ হবে, এটা তোমরা বলবা, বলো কত হবে সি পাতের জন্য এনার্জি খরচ হবে কত বলো। নিয়ম কিন্তু একই, এ পাতের জন্য দেখো 10 মিটার দূরত্ব যেতে এনার্জি খরচ হয় ভি হাফ এম ভি স্কোয়ার পরিমাণ, তাহলে 2 মিটার দূরত্ব যাওয়ার পরে এনার্জি খরচ হবে ই এ পরিমাণ। একইভাবে বি এর জন্য একইভাবে করছি, যে আমাদের 8 মিটার দূরত্ব যেতে এনার্জি খরচ হয় ভি স্কোয়ার, তাহলে 1 মিটার দূরত্ব যেতে খরচ হবে কত, তাহলে বি তে খরচ হলো 1/8, সি তে খরচ কত, এই যে লিখে ফেলছো, এটা 3/12, 3/12 বা 1/4 লিখলেও হতো, যাই হোক 3/12 ভি স্কোয়ার, ঠিক আছে? এটা লিখলাম। এইবার আমাকে বলো তো দেখি, যখন তাহলে আমরা বের হচ্ছি এখান থেকে, যখন এখানে বের হচ্ছি, তখন আমাদের রিমেইনিং যে গতিশক্তি, আমি এখানে লিখলাম ই কে রিমেইনিং, রিমেইনিং যে গতিশক্তি, ই কে রিমেইনিং যে গতিশক্তি সেটা কি হবে, শুরুতে মোট যে গতিশক্তি ছিল, আমরা তো হাফ এমটাকে 1 ধরে নিছি, তাহলে দেখো শুরুতে, শুরুতে মোট যে গতিশক্তি ছিল সেটা হচ্ছে ভি স্কোয়ার, এখান থেকে বাদ যাবে এ পাত অতিক্রমের জন্য আমাদের এনার্জি খরচ হয়েছে কত, এইটুকু পরিমাণ এনার্জি আমাদের খরচ হয়েছে এ পাত অতিক্রম করতে। বা একটা কাজ করি, দাঁড়াও এখান থেকে লিখি, যে আমাদের এটা হলো এ পাত অতিক্রম করতে এনার্জি খরচ কত সেটা বাদ যাবে, তারপরে বি পাত অতিক্রম করতে এনার্জি খরচ কত সেটা বাদ যাবে, এবং তারপরে সি পাত যেতে এনার্জি খরচ কত হয় সেটা বাদ যাবে। তাহলে ই কে রিমেইনিং যেটা, এটা সমান আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান ভি স্কোয়ার মাইনাস 2/10 ভি স্কোয়ার মাইনাস 1/8 ভি স্কোয়ার মাইনাস 3/12 ভি স্কোয়ার। এখন ই কে রিমেইনিং তার মানে কি, এইখানে কি তার একটা বেগ থাকবে না, ভি এফ, তাহলে সবগুলো এনার্জি প্রথমে এইটুকু এনার্জি নিয়ে এসে যাত্রা শুরু করছিল, এ পাত অতিক্রমের পরে তার কাছে আসে এখন এতটুকু এনার্জি, কারণ এটুকু খরচ হয়ে গেছে, বি পাতের জন্য তার খরচ হয়েছে এতটুকু, সি পাতের জন্য তার খরচ হয়েছে এতটুকু, তাহলে
প্রথম যে এনার্জিটা ছিল সেখান থেকে এইটা বাদ এইটা বাদ এইটা বাদ, তাহলে বাকি আছে কতটুকু? বাকি আছে হচ্ছে দেখো তো হাফ এম ভি ফাইনাল স্কোয়ার, হয় না? সো দেখছো এই ডান পাশেও কিন্তু সবার মধ্যে এম টার্মটা থাকতো, হাফ এম টার্মটা থাকতো, বাম পাশেও সবার মধ্যে হাফ এম টার্মটা থাকতো। সো ডান বাম এই হাফ এম পার্টটা আমরা পুরাটাই কিন্তু আসলে অমিট করে দিতে পারি, কারণ দেখো এই ডান পাশে কি প্রত্যেকটার মধ্যে হাফ এম ভি স্কোয়ার, এখানেও হাফ এম ভি স্কোয়ার, এখানেও হাফ এম ভি, সবার মধ্যে কিন্তু হাফ এম টার্মটা আছে। কারণ দেখো যে ভি স্কোয়ার যখন তুমি লিখছো এখানে কি হাফ এম আছে না, এইখানে একটা হাফ এম আছে না, তাহলে এখানে হাফ এম থাকলে এখানেও কি সেই হাফ এম আছে না, তাহলে প্রত্যেকটা ক্ষয়ের মধ্যে কিন্তু হাফ এম আছে, হাফ এম আছে, হাফ এম আছে, এখানেও শুরুতে হাফ এম আছে, এখানেও হাফ এম আছে, সবগুলো হাফ এম কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়। এই জন্য আমরা স্মার্টলি ওটাকে লিখলাম না, হাফ এমটা বাদ। তাহলে এখান থেকে খেয়াল করো ফাইনাল যে বেগটা আমরা পাবো সেই বেগটা স্কোয়ার রুট অফ, এখন দেখো সেই বেগটা হচ্ছে স্কোয়ার রুট অফ কত হচ্ছে, শুরুতে বেগ ছিল ভি, তাহলে গতিশক্তি ভি স্কোয়ার মাইনাস এ পাত অতিক্রম করতে শক্তি খরচ কত হয়েছে 2/10 ইন্টু ভি স্কোয়ার মাইনাস 1/8 ইন্টু ভি স্কোয়ার মাইনাস 3/12 ইন্টু ভি স্কোয়ার। তাইলে তুমি এখান থেকে যোগ বিয়োগ করে দেখো ভি ফাইনালটা কত অংশ হয়, মানে এটা টোটাল ভিটা কত হয় সেটাই বের করে দেখবা। ভি এর মান যদি দেওয়া থাকে তাহলে তো দেওয়াই থাকলো, না হলে সামথিং ইন্টু ভি পাবা। ঠিক আছে, সামথিং ইন্টু ভি পাবা। দেখো তো বুঝছো কিনা? ভাইয়া পটেনশিয়াল বুয়েটিয়ান 24 কোশ্চেন সলভ করান। প্রশ্ন কিন্তু অনেক সুন্দর হয়েছে, প্রশ্নগুলা রেখে দিও, যদিও তোমাদের দেয়া হবে কিনা জানি না, না দেওয়াই উচিত, এত প্রশ্ন দেখে কি করবা। হ্যাঁ, একজন বলছো 70/40 ভি, 70/40 ভি, তাহলে হয়ে গেল। দেখো এটা কিন্তু অনেক সহজে আমরা করছি, অনেক সহজে আমরা করছি, কারণ তুমি যদি অবজেক্টিভের জন্য দেখো, অবজেক্টিভে তো যখন আসবে তখন ডিরেক্টলি এইটা লিখতে পারবা, এইটা তুমি জানো, এটা তুমি জানো, এবং ফাইনাল যে লাইনটা, একটা কাজ করে দাঁড়াও আর একটা প্র্যাকটিস করাই দিই, আর একটা ম্যাথ প্র্যাকটিস করে ফেলি, চলো ভ্যালুগুলো চেঞ্জ করে একটা ম্যাথ চলো প্র্যাকটিস করি। এগুলা সব চেঞ্জ করে দেই। হ্যাঁ, সো মনে করো আমাদের এইটা হচ্ছে বলে দিল 8 মিটার, এইটা বলে দিছে 4 মিটার, এইটা বলে দিছে হচ্ছে কত, একটু বড় না, 6 মিটার। সো দেখা গেল এইটুকু হলো 3 মিটার, এইটুকু হলো 2 মিটার, এইটুকু হলো 4 মিটার। তাহলে বললো ফাইনাল বেগ কত নির্ণয় করো, বের করে দেখো তো কত আসে ফাইনাল বেগ। কি করবা, ফাইনাল বেগ ভি ফাইনাল সমান সমান স্কোয়ার রুট অফ শুরুতে যেই বেগ ছিল সেই বেগের উপর স্কোয়ার, কারণ এখানে টোটাল এনার্জি শুরুতে ছিল, মাইনাস কি করবা, এ পার করতে কত এনার্জি খরচ হয়েছে, খরচ মানে কত 3/8 ইন্টু ভি স্কোয়ার, বি পার হতে খরচ হয়েছে কত 2/4 ভি স্কোয়ার, মানে আছে কত আর টোটাল কত ইন্টু ভি স্কোয়ার, মাইনাস সি পার হতে খরচ হয়েছে কত 4/6 ভি স্কোয়ার। এইবার একটু হিসাব করে দেখো তো এটার মানটা কেমন আসে, এইটুকুর মান কত আসে, এটা মানে 3/8 যদি আমি ক্যালকুলেটরে বসাই, ডিরেক্ট লিখলে হয়, এগুলো এমসিকিউতে আসবে, আসলে এমসিকিউতে আসবে, এগুলো রিটেনে আসার চান্স কম, যদি রিটেনে আসে তাহলে এভাবে করে করে দিয়ে আসবা, এভাবে করে একটু লিখে দিয়ে করে আসবা, কিন্তু এমসিকিউ যদি আসে ফটাফট এক লাইনে করে ফেলবা। সো 1 মাইনাস 3/8 মাইনাস 0.5 মাইনাস 2/3, দেখো তো এটার রেজাল্ট ভিতরে মাইনাস আসে। হ্যাঁ, বলো তো মাইনাস আসা মানে কি, এর ভিতরে মাইনাস আসছে সেটার মানেটা কি বলো তো দেখি, কে বলতে পারো, এটার ভিতরে মাইনাস আসছে এটার মানে কি, থেমে যাবে, গুড, থেমে যাবে। ম্যাথ ইরর কেন গাধা, ম্যাথ ইরর তো ক্যালকুলেটর আমাদেরকে ম্যাথ ইরর দিচ্ছে, ফিজিক্স এটার মানে কি বুঝবো, মাইনাস আসছে এটার মানেটা কি, মাইনাস আসছে এটার মানে হচ্ছে তুমি দেখো তার মানে জিরো একদম যখন পুরাটা ভেদ করে গেল তার বেগের মানে আমাদের মাইনাস আসছে, তার মানে ম্যাথ ইররই,
তার মানে এখানে কোনো এটা সম্ভব না, ফিজিক্যালি এটা সম্ভব না। তার মানেটা কি? তুমি যদি জিরোতে আসো তার মানে ওর বেগটা আসলে আরও আগেই জিরো হয়ে যায়, আরও আগেই জিরো হয়ে যায়। এখন যদি এটা জিজ্ঞেস করে যে আচ্ছা কত দূরত্ব যাওয়ার পরে বেগ শূন্য হয়ে যাবে, যদি জিজ্ঞেস করে কত দূরত্ব যাওয়ার পরে বেগ শূন্য হয়ে যাবে, যে আবরার আবতাহি বলছে বের হতে পারবে না, গুড। যদি বলে কত দূরত্ব যাওয়ার পরে বেগ শূন্য হয়ে যাবে, এই প্রশ্নটা দিয়ে বললো যে হয় শেষ বেগ বের করো, শেষ বেগ কত বের করো, বা কোথায় আটকাবে বের করো, বা কোথায় আটকাবে, কোথায় আটকাবে, হয় শেষ বেগ বের করো অথবা কোথায় আটকাবে সেটা বের করো। তাহলে আমরা কি করব? তাহলে এখন দেখি তো, আমরা প্রথমে আগে টেস্ট করতে চাই যে আচ্ছা সি এর মধ্যে কি আটকাইছে কিনা, একটু দেখি সি এর মধ্যে আটকাইছে কিনা। তাহলে এইটুকু অংশকে তুমি বাদ দাও, প্রথমে আগে হিসাব করে দেখি, প্রথমে আগে আমরা একটু হিসাব করে দেখি যে বি আর সি পার করার পরে তার মধ্যে কোনো এনার্জি রিমেইনিং থাকে কিনা, বি আর সি পার করার পরে তার মধ্যে কোনো এনার্জি থাকে কিনা, দেখি তো থাকে কিনা। তার মধ্যে কি আর কোনো এনার্জি থাকে? 1 মাইনাস 3/8 মাইনাস 0.5 কত আসে? 0.125 আসে। তার মানে বি পার করার পরে কিন্তু তার কাছে এনার্জি থাকে, এই যে বি পার হয়ে যাওয়ার পরে তার কাছে এনার্জি থাকে। তার মানে বলো তো দেখি আটকাইছে কোথায়, আটকাইছে কোথায় বলো তো? বিতে আটকাইছে না সিতে আটকাইছে? সিতে আটকাইছে, গুড। তাহলে যদি সিতে আটকায় বলো তো সিতে কি সে পুরাপুরি 4 মিটার দূরত্ব অতিক্রম করতে পারছে? সিতে কি পুরাপুরি 4 মিটার দূরত্ব অতিক্রম করতে পারছে? পারে নাই। সিতে যাওয়ার পরে, সিতে যাওয়ার পরে একটা নির্দিষ্ট দূরত্ব গিয়ে তার বেগ হয়ে গেছে শূন্য। মনে করলাম সিতে যতক্ষণে এক্স দূরত্ব গেছে, এক্স দূরত্ব যাওয়ার পরে তার ফাইনাল বেগ হয়ে গেছে কত? পুরা শক্তি শেষ হয়ে গেছে, পুরা গতিশক্তি শেষ হয়ে গেছে, ফাইনাল বেগ হয়ে গেছে শূন্য। তাহলে আমরা এখান থেকে এখন এক্স এর মানটা কত বের করা লাগবে। বুঝতে পারছো কেন শূন্য দিলাম, কেন এক্স দিলাম? আচ্ছা বলো তো যদি দেখতাম যে এইটা বাদ দেওয়ার পরেও এইটুকু হিসাব করেই নেগেটিভ আসছে, তার মানে কি বুঝতাম? যদি দেখতাম যে এই হিসাবটা করার পরেও অ্যান্সার নেগেটিভ আসছে, তাহলে কি বুঝতাম? তাহলে কি বুঝতাম যে এইটুকু পার করার পরেও নেগেটিভ আসছে, তাহলে কি বুঝতাম? তাহলে কি সিতে আটকাইছে না বিতে? নাফিসা হাসান, ভেরি গুড, বিতে আটকাইছে। তাহলে আমরা তাও কনফার্ম না, বিতেও আটকাতে পারে এতেও আটকাতে পারে, ঠিক আছে? বিতেও আটকাতে পারে এতেও আটকাতে পারে। ওকে, সো তাহলে এইভাবে করে আমরা হিসাবটা করতে পারি। তারপরে ধরো তুমি দেখলা না এটা বাদ দেওয়ার পরেও, এই দুইটা বাদ দেওয়ার পরেও, এই দুইটা বাদ দেওয়ার পরেও অ্যান্সার আমাদের নেগেটিভ আসতেছে, তার মানে কি? সেটা এ বিন্দুতে গিয়ে কিন্তু আটকাইছে, বা এ পাতের মধ্যে সেটা আটকাই গেছে, ঠিক আছে? তাহলে আশা করি এটা বুঝতে পারছো। না বুঝলে কি করবা? না বুঝলে এটা নিয়ে চিন্তা করবা, এটা নিয়ে একটু চিন্তা করবা, মাথা হালকা ঠান্ডা করে তারপরে ঠান্ডা মাথায় বুঝবা, ক্লাস আরেকবার করবা পারলে, বা একটু চিন্তা করবা, নিজে লিখে লিখেও যদি চিন্তা করো, যেহেতু এটা এনার্জি নিয়ে কাজ। যে তুমি যখন এখানে ঢুকছো, এখানে তোমার পকেটে ছিল 100 টাকা, যখন এ পার করছো পকেট থেকে কিছু টাকা কমে গেছে, বি পার করার পরে কিছু টাকা কমে গেছে, সি পার করার পরে কিছু টাকা কমে গেছে। তো টাকা যদি মাঝখানে শেষ হয়ে যায় তাহলে মাঝখানে কোথাও একটা গিয়ে আটকায় যাবা। সো একদম যোগ বিয়োগের খেলা, কিন্তু কোনো ঝামেলা নাই, জাস্ট যোগ বিয়োগের খেলা। তাহলে এখান থেকে যদি 0 হয় তাহলে কি আমরা বের করতে পারবো না যে 1 সমান সমান 3/8 প্লাস 2/4 প্লাস x/6? তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু কত বের করে ফেলবো, x এর ভ্যালু কত বের করে ফেলবো। তাহলে 1 মাইনাস 3/8 মাইনাস 0.5 ইন্টু 6, 0.75, 0.75, অর্থাৎ 0.75 দূরত্ব যাওয়ার পরেই 6 মিটার, মানে এই 4 মিটারের মধ্যে 0.75 মিটার যাওয়ার পরেই কিন্তু সেটার বেগ হয়ে গেছে কত? শূন্য। অর্থাৎ মোট কত দূরত্ব অতিক্রম করলো, মোট কত দূর গেল, মোট দূরত্ব বা মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব সমান সমান হচ্ছে কতটুকু গেছে? 3 মিটার দূরত্ব গেছিল, তারপরে পুরো 2 মিটার দূরত্ব গেছে, এবং তারপরে 0.75 মিটার দূরত্ব গেছে। তাহলে এখান থেকে 5.75 মিটার, ঠিক আছে? 5.75 মিটার যাওয়ার পরে শেষ হয়ে গেছে। 12.75 কেন হবে? আমি কি হিসাব ভুল করলাম? না, তোমার ভুল হয়েছে। 1 মাইনাস 3/8,
তারপরে -0.5 ইন্টু 6, এই যে 0.75 হয়, হ্যাঁ 5.75, গুড, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা বুঝলাম এটা কিভাবে করে করতে হয়। এটা একটা নতুন আইডিয়া ছিল, এটা একটা শর্টকাট। সো তুমি যেটা করবা, এটা সরাসরি যে আমাদের সিকিউতে লাগবে এরকমটা না, এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টে তোমার টাইম সেভ করতে এই কনসেপ্টটা কাজে লাগতে পারে। এবং বুয়েটে যে প্রশ্নটা আসছিল সেটা ছিল দুইটা পাত দিয়ে, যে দুইটা পাত ছিল, একটা কত ঠিক আমার মনে নাই, দুইটা পাত দিয়ে তারপরে বলছিল যে শেষ বেগ কত হবে নির্ণয় করো। তো বিভিন্ন গাইড বইগুলোতে দেখা গেছে ওই v² 2x ওই নিয়ম দিয়ে করা আছে, গতিবিদ্যা অধ্যায়ের মধ্যে ওটাকে ফেলে দিছে, কিন্তু এটা কাজ শক্তি ক্ষমতা দিয়ে খুব ইজিলি করা যায়। ঠিক আছে, বুয়েটে কবে আসছিল তুমি এটা একটু দেখো, 2010-11 সালের দিকে সম্ভবত, বা আমার ঠিক মনে নাই কবে আসছিল। তবে যদি কাজ শক্তি অধ্যায়ে না পাও তাহলে গতিবিদ্যা অধ্যায়টা দেখবা, হ্যাঁ গতিবিদ্যা অধ্যায়টা দেখবা। হ্যাঁ ওই যে EK1/D1 সমান EK2/D2 দিয়ে করলেও উত্তর একই আসবে না, ওইটাই তো আমরা করলাম, ওইটা করেই তো আমরা এই রেজাল্ট আনলাম। এই যে এই সূত্রটা আসছে কোত্থেকে, এই সূত্রটা আসছেই তো আমাদের ওই EK1/D1 EK2/D2 এখান থেকেই আসছে, বুঝতে পেরেছো? এখান থেকেই তো এটা আসলো। ওকে, ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্ত থাকলো। আমরা রোববারের দিন ইনশাল্লাহ কাজ শক্তি উপপাদ্য ব্যবহার করে আরও কিছু ম্যাথ প্রবলেম করব, বিশেষ করে ওই যে পেরেক, হাতুড়ি পেরেকের যে অঙ্কগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, ওইগুলো আমরা দেখব, এবং সেই সাথে আরও মজার মজার কিছু কাজ শক্তি উপপাদ্যের ম্যাথ আছে সেগুলো আমরা দেখব। আর তারপর আর কি বাকি থাকবে অধ্যায় বাকি থাকবে আমাদের আর সরল দোলক, ওইটা খুবই সহজ, খুবই 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 সহজ একটা টপিক। এবং তারপরে থাকবে হচ্ছে ভর কেন্দ্রের সরণ এবং কুয়া চৌবাচ্চা রিলেটেড প্রবলেমগুলো। সো আমাদের টপিক আসলে একদমই বেশি বাকি নাই, অধ্যায়টাও যে খুব বেশি বড় তা না, কিন্তু ম্যাথ প্রবলেমগুলা দেখাতে যদি অনেক চাই তাহলে অনেক টাইপের ম্যাথ প্রবলেম আসলে করানো যায়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে শেষ করি, রোববারের দিন দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।